Hello, everyone. This is a podcast, basically about the current situation, what's going on in Bangladesh. Um, we will be discussing about what's happening right now and where Bangladesh stands right now. What is the current situations? We will be discussing about it, and there's some bright minds, so we'll be discussing about it. So let's start with. Will Hasina will stand or there's a chances of fall? What do you guys think? I think we should start from what is happening right now, from very beginning, and that will be the last question. Like, will Hasina fall or not? That is something we'll discuss later. Sure. কি হচ্ছে দেশে সেই জিনিসটাকে বোঝাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে এখন কি হচ্ছে। সো আমার মনে হয় এই ক্ষেত্রে you can take over. আমাদের এই মাসের শুরু থেকে, জুলাই মাসের শুরু থেকে যে কোটা আন্দোলন শুরু হলো, এটা খুবই স্বাভাবিক। যে কোটা আন্দোলনটা বিসিএস আমাদের বিসিএস এক্সামে যে কোটা, সেটা সংস্কারের জন্যই এই কোটা আন্দোলনের শুরু, এবং ছাত্ররা থেকে শুরু করে যারা বিসিএস জব প্রত্যাশী তাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমেই এই আন্দোলনের শুরু। কিন্তু এরপরেই একটা কোটা আন্দোলন কিভাবে একটা ডিফারেন্ট দিকে চলে গেল, সেটা আসলে বেশ ভাবার বিষয়। এখানে শুরু হয় আমাদের এখনকার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই দিন কোটা আন্দোলনকারীদেরকে রাজাকার হিসেবে ট্যাগ দিলেন, এবং সেই ট্যাগ থেকেই এখনকার যে কোটা আন্দোলনকারী এবং মানুষজন যারা এই আন্দোলনের সাথে যুক্ত, তারা যখন এই জিনিসটাকে অ্যাজ এ ইনসাল্ট আকারে নিল, তাদের আত্মসম্মানে লাগলো, এবং সেখান থেকে এই জিনিসটা আস্তে আস্তে ইরাপ্টেড হতে হতে আমাদের পাবলিক ইউনিভার্সিটি থেকে সকল ছাত্রলীগের নেতা নেত্রীদেরকে একদম তাড়িয়ে বের করে দেওয়া। তারপর এক রাতের মধ্যে that is, I think that was one of the important pivotal moment of the entire movement. কারণ হচ্ছে যে ছাত্রলীগ প্রবল প্রতাপের সাথে 15 বছরের বেশি সময় ধরে একচ্ছত্রভাবে রাজনীতি করছে, যেখানে কাউকে দাঁড়াইতে এক সেকেন্ডের জন্য দেয় নাই, এবং যা ইচ্ছা তাই সব সময় ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাসে কন্ট্রোভার্সিয়াল এবং কোয়েশ্চেনেবল। কিন্তু ছাত্রলীগ এই 15 বছরে যেভাবে দমনপীড়ন এবং হেলমেট বাহিনী ট্যাগ থেকে শুরু করে যেই পর্যায়ে গেছে, এতটা এক্সট্রিম এবং জঘন্য ছাত্র রাজনীতি বাংলাদেশের ইতিহাসে আর ছিল না। পৃথিবী উল্টায় যেতে পারে, কিন্তু ছাত্রলীগের পশম স্পর্শ করা যাবে এটা আনইমাজিনেবল। সেই প্রতাপশালী ছাত্রলীগকে এক রাতে সারা বাংলাদেশ থেকে, শুধু একটা ইউনিভার্সিটি, রোকেয়া হলে যখন ঘটনাটা শুরু হলো, রোকেয়া হল থেকে এটা ইট ওয়েন্ট ভাইরাল লাইক এ ভলকানিক ইরাপশন। প্রত্যেকটা হল থেকে, প্রথমে মেয়েদের হলগুলো পর থেকে ছেলেদের হল থেকে শুরু করে সারা বাংলাদেশের সবগুলো হল থেকে ছাত্রলীগকে পুরোপুরি বিতাড়িত হলো। কিভাবে বিতাড়িত হয়েছে? যে তাদেরকে পিটায় বের করছে এবং প্রভোস্টের সাইন সহ নিছে। এট দ্য সেম টাইম তাদের হলে রুমে ঢুকে জিনিসপত্র ফার্নিচার ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফালাই দিয়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। এখানে তাদের রুম থেকে অস্ত্র পাওয়া গেছে, মাদক পাওয়া গেছে, যেগুলো খুবই এক্সপেক্টেড, কন্ডমস পাওয়া গেছে। তো এবং এর মধ্যে শুধু সাধারণ ছাত্রলীগ না, ছাত্রলীগের সভাপতিকে সহ এই জিনিসটা, ছাত্রলীগ যেটা একটা, এরা আসলে একটা সন্ত্রাস বাহিনী, তাই না? একটা সন্ত্রাস বাহিনীর যে হেড, সে কি লেভেলে আসলে খারাপ হতে পারে, কি লেভেলে সন্ত্রাসী সে, তারপরেও তার রুম ভাঙচুর করে তাকে শুদ্ধ সহ সবাইকে বের করে দেওয়া, এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ইভেন্ট ছিল। এক্স্যাক্টলি। সো আমাদের আলোচনার সুবিধার স্বার্থে আমি আপাতত কিছু ছদ্মনাম ব্যবহার করছি। আমি হচ্ছি প্রিজম, ক্রিপ্টো। আপনি? I haven't thought about this yet. Okay, you can pick a number for the episode. We can get a name. Yeah, just like 0. 3. Okay. Prism. Are you okay with crypto? Yeah, sure, of course. Okay, crypto, Prism. Anything will work. 0 and 3. Okay, তো এখন যে বিষয়টা আমরা যে কথা বলছিলাম, যে এই ছাত্রলীগকে এক রাতে হল থেকে যখন বের করে দেওয়া হলো, ইট ওয়াজ আ ভেরি বিগ সারপ্রাইজ টু দ্য কারেন্ট রেজিম। এটা তারা মেনে নিতেই পারেন, এটা মানা সম্ভব না। হ্যাঁ, এই ব্যাপারটা আপনি চিন্তা করে দেখেন যে
আপনার দেশে যেখানে আপনি রাজতন্ত্রের মতো একটা দেশকে শাসন করতেছেন, যেখানে ইউ ওন এভরি সিঙ্গেল থিং, লাইক ইউ ওন দ্য পিপল, ইউ ওন দ্য ল্যান্ড, ইউ ওন এভরি সিঙ্গেল থিং, সেখানে আপনার দেশের, আপনার বিশ্ববিদ্যালয়ের, আপনার ভিসি, আপনার সবকিছু, সেখানে আপনার ডান হাত, আপনার সন্ত্রাস লীগকে এভাবে অপমান করে বের করে দেওয়াটা, এটা নিতে এটা যে কোনো ফ্যাসিস্ট নিতে পারবে না, এটা কোনো সুস্থ মানুষ নিতে পারবে না। হ্যাঁ, ফ্যাসিস্ট তো সবসময় তার ইগো, তার হিউব্রিস নিয়ে থাকে। ফ্যাসিস্ট কখনো এই জিনিসটা মেনে নিতে পারবে না। এবং আমার কাছে মনে হয় এই জন্যই এই যে হল থেকে বের করে দেওয়া, এটার পরে যেই চড়াওটা হওয়া সাধারণ শিক্ষার্থীদের উপর, যারা এই আন্দোলনকারী শিক্ষার্থী, তাদের উপর চড়াও, এই লেভেলে চড়াও। কারণ আমরা আন্দোলন দেখে আসছি, কিন্তু কখনো আন্দোলনে এইভাবে গুলি করা, যে আবু সাইদকে যে গুলি করাটা হইলো, এই গুলি করাটা কিন্তু কখনো নর্মাল টাইমে আমরা মারামারি হয়, ভাঙচুর হয়, সবকিছু ছাত্রদের উপর হামলাও হয়, কিন্তু এইভাবে গুলি করা, এই জিনিসটা আমার কাছে মনে হয় যেটা প্রিজম বলেছে সেটা হচ্ছে যে আসলে এটা তার ইগোর উপরে, তার হিউব্রিসের উপর একটা আঘাত, এবং সেখান থেকে সে আসলে এই কাউন্টার অ্যাটাকে চলে আসছে। এবং আমার মনে হয় এখানে কাউন্টার অ্যাটাকটা আসলে আরো কিছু স্টেপস আছে, সেটা হচ্ছে যে যখন এই ছাত্রলীগকে এক রাতের মধ্যে বের হলো, সকালবেলা সবাই যখন একদম পুরো তবদা খায় গেল, ঠিক তখন ছাত্রলীগ এরপর একটা কঠিন স্ট্যান্স আসলো। তারা এলো পাথরে লেফট এন্ড রাইট, যা পারছে কুকুরের মতো পিটাইছে, মানে রাস্তা কুকুরও বাদ যায়নি, যা পারছে তাই তাদের সর্বোচ্চ শক্তিতে তারা ছেলে মেয়ে ছোট বাচ্চা বড় কাউকে দেখে না, সবাই পিটাইছে। এবং ওই দিন ছাত্ররা প্রিপেয়ার ছিল না, তাদের হাতে কোনো অস্ত্র ছিল না, তারা জাস্ট নর্মাল প্রোটেস্টে ছিল। এবং এই হঠাৎ আক্রমণে তাদের মধ্যে একটা রেবেলিয়াস অ্যাটিটিউড চলে আসছে। এবং পরের দিন তারা যেটা করছে, পরের দিন তারা অস্ত্র নিয়ে আসছে, অস্ত্র মানে হচ্ছে লাঠি নিয়ে আসছে, লাঠি বাঁশ। লাঠি নিয়ে যখন আসছে, ছাত্রলীগ 15-16 বছর সে মেরে গেছে, কখনো মাইর খায় নাই, তার জন্য শক ছিল। দে ফরগট যে হাউ টু হ্যান্ডেল দোজ থিংস। এখানে শিয়ার নাম্বার ওখানে একটা ইম্পর্টেন্ট বিষয়। এত স্টুডেন্টদের সাথে কখন ছাত্রলীগ ছাত্রদল বের হয়, দৌড়ানি দেওয়া হাওয়া করে রাখবে, শিবিরের ছোট্ট একটা মিছিল বের হওয়ার আগে ভ্যানিশ করে ফেলে। সেখানে এত বড় জমায়েতের সাথে ডিল করা ছাত্রলীগ অনেকদিন ধরে করে নাই, এবং তারা যথেষ্ট মারমুখী ছিল। এটার জন্য যেটা ছাত্রলীগ সেই লেভেলে মাইর খায়। মাইর খাওয়ার পরে ছাত্রলীগ তখন প্রচন্ড শক্ত স্ট্যান্সে যায়, তখন পুলিশ সহ নামে, তখনই আবু সাইদের ঘটনাটা চেঞ্জড এভরিথিং, and he did it. Like আমাদের এরশাদ পতনের সময় নূর হোসেন যেভাবে তার রোলটা প্লে করছে, এক্সাক্ট রোলটা আবু সাইদ প্লে করছে, I think even in a much more glorious way. And it's been very clear যে ছাত্রলীগ হচ্ছে one of the foundation of the pillar to the current government to stand, and as soon as it fails, people just like it escalated and more. People got like সবসময় দেখতাম যে ছাত্রলীগ and police, and it's very clear, people knows about it. ছাত্রলীগে যখন ফল হওয়া শুরু করছে, people were more rebellious, what we can see. They count out the numbers right now because they know as soon as ছাত্রলীগ falls, we can do anything. হ্যাঁ, এখানে একটা ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে কি, একটা কমন হিউম্যান সাইকোলজি, অস্পৃশ্য। You can touch God, but you cannot touch her. হ্যাঁ, তার কোনো বিকল্প নেই। এই যে ন্যারেটিভ গুলা চালিত আছে যে সে হচ্ছে গিয়ে ওয়ান ম্যান আর্মি, তার মতো শ্রেষ্ঠ মানবী আর হয় না, তার থেকে কেপেবল আর কেউ হয় না, সে বাংলাদেশকে যা দিছে মানুষ স্বপ্নেও এর থেকে বেশি কিছু পাওয়া সম্ভব না, সে বাংলাদেশ সিঙ্গাপুরের থেকে উন্নত হয়ে গেছে। লাইক ইট ইজ মানে হাসিনা হচ্ছে ভলডেমর্টের মতো, যেই অ্যানালজিটা অ্যাকচুয়ালি আমি ক্রিপ্টোরাস ইউজ করছিলাম। তো ইটস লাইক ভলডেমর্ট, ইউ ক্যানট নেম হার। তুমি একদম ওপেনলি একটা প্রবলেম দেখতেছো, সেই বিষয়ে তুমি যা খুশি বলতে পারো, তুমি বুঝতেছো না হাসিনার আদেশ সারিটা হয় নাই, বাট স্টিল ইউ ক্যানট মেনশন হার নেম, ইউ হ্যাভ টু সে ওই ব্যাটা করছে। ফর এক্সাম্পল, বেনজির দুর্নীতি করছে কি হাসিনার পারমিশন ছাড়া, কিন্তু ইউ ক্যান ব্লেম বেনজির, ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ওয়ান্ট টু সে এগেইনস্ট বেনজির নাও, আগে না, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইউ আর পারমিটেড। বেনজিরের জিনিসটা প্রকাশ করলো সরকার, হ্যাঁ, ওই ইয়ার মাধ্যমে, বসুন্ধরা গ্রুপের মাধ্যমে, এরপরে পিপল ওয়েন্ট নাটস। হ্যাঁ, তো বেনজিরের কোথায় কি করছে সব বের হয়ে গেল, এর এক পর্যন্ত বের হয়নি, বিকজ এতদিন পারমিশন ছিল না। পারমিশন দেওয়া হয়েছে, ইউ ক্যান সে হোয়াট এভার ইউ ক্যান, বাট এইখানে একবারও শেখ হাসিনাকে ইনভলভ করা যাবে না। এন্ড ইফ ইউ ডু দ্যাট, ইউ আর গন, খুন করে ফেলবে, রাইট? তো এতটা অস্পৃশ্য যারা, যাদেরকে
একটা ঢিল পর্যন্ত ছোড়া যায় না। ফিলিস্তিন ইসরায়েলকে ঢিল ছুটতে পারে, এই ঢিলের বিনিময়ে 100 জন ফিলিস্তিনি মারা যায়, কিন্তু তারা ঢিল ছুটতে পারে, কিন্তু বাংলাদেশে আমরা ঢিলটা ছুটতে পারি না। ওকে, আর তো দূরে থাক, হ্যাঁ, ঢিল ছোড়ার পারমিশন যেখানে ছিল না, অবস্থা ছিল না, সেখানে এক রাতের মধ্যে যখন ছাত্রলীগ এভাবে অপমান এবং হিউমিলিয়েট করে বের করে দেওয়া যায়, তখন মানুষের মধ্যে একটা ইরাপশনটা আসছে এরকম যে ইট ইজ নট ইনভিনসিবল। Yeah. হ্যাঁ, এই কারেজটা মানুষকে পাগল করে দিচ্ছে, দে ওয়েন্ট লাইক ক্রেজি, যে তার মানে সম্ভব। It's the beginning of an end. আপনি বলতে যাচ্ছিলেন? না, এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট, কারণ কি আমরা যদি একটু জাস্ট পেছনে ঘুরে কিছুক্ষণের জন্য আবরার হত্যা মামলাটা দেখে আসি, যে আবরার যখন হত্যা করা হয়েছে, আবরার হত্যার পরে মামলা হয়েছে, তারপরে হচ্ছে বুয়েটের যে ছাত্রলীগ, তখনকার ছাত্রলীগ যারা জড়িত ছিল তাদেরকে ধরা হয়েছে, কিন্তু এত দিনেও এই বিচার প্রক্রিয়া হয়েছে, বাট কোনো রায় কার্যকর হয় নাই। বুয়েট থেকে বলা হয়েছে সব ছাত্রলীগকে বের করে দেওয়া হবে, আবার কয়েকদিন আগে সেই আবার ছাত্রলীগ ফেরত আসছে। পরাক্রম সালে, হ্যাঁ, তো পরাক্রম আসলে আমার কাছে যেটা মনে হয় যে সবসময় আসলে ছাত্ররা খুব জিনিসটা এই কনফিডেন্সটা পায় নাই যে ছাত্রলীগ আসলে কিছু করা সম্ভব, কারণ পুরা আসলে ছাত্রলীগ মানে কি, ছাত্রলীগ মানে হচ্ছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার নিজের সন্তানের মতো। সন্তানের মানে এক্স্যাক্টলি। অন্য The thing is, ছাত্রলীগকে যদি কেউ কিছু করতে যায়, they will police, they have backup, they can just take it away. backs up every single আওয়ামী লীগের লীগকে, শ্রমিক লীগ, যুব লীগ, কৃষক লীগ, সব লীগের পেছনে পুলিশ আছে। তো পুলিশ আর আওয়ামী লীগ হচ্ছে সিনোনিমাস। So মানুষের এটা ফিয়ার ছিল, if I touch them, মানে আজকে যেটা করছে, because পুলিশও কিছু করতে পারে নাই, because everyone knows, আমি যদি ফাইট ব্যাক করতে চাই ছাত্রলীগের এগেইনস্টে, they have a police, মামলা দিতে পারবে, তো can attack my family as well. সিচুয়েশনে পরে আসি যে পুলিশ কি করতেছে বা ছাত্রলীগ কি, এটা পরে আসি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ছাত্রলীগ কে, আইডেন্টিটিটা বুঝতে হবে। অন্য যে কোনো লীগ হইতেছে আওয়ামী লীগের অঙ্গ প্রতিষ্ঠান, ছাত্রলীগকে আওয়ামী লীগ অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে যে সন্তানের মতো দেখে, ইটস লাইক ওন সান, যে অন্য যে কেউ করলে বিচারে আসতে পারে, ছাত্রলীগ আমার নিজের ছেলে, এর সাথে কোনো বিচারের সম্পর্ক নাই। এন্ড দ্যাটস ওয়াই ছাত্রলীগের অপকর্মের সংখ্যা সবচেয়ে বেশি, এবং ছাত্রলীগকে কোনো দিনের জন্য, একবারের জন্য কোনো কিছু মামলা আইওয়াশের জন্য করা হয়নি। একটা আছে যে আওয়ামী লীগ নিজের ইমেজ বাঁচানোর জন্য অনেক জায়গায় নাটক করছে, ছাত্রলীগকে সে নাটক পর্যন্ত করে। সেই ছাত্রলীগকে যখন মানুষ এভাবে ধরাশায়ী করে ফেলছে, তখন পুরো জিনিসটা এসকেলেটেড হয়ে আজকে প্রচন্ড লেভেলের একটা গণ আন্দোলনের রূপ নিচ্ছে। কেন গণ আন্দোলন বলতেছে, ছাত্ররা যখন করতেছে, এখানে আই থিঙ্ক একটু আরো ইনপুট দিবে, যে 18 তারিখ যখন নেশন ওয়াইড ব্লকে প্রথম ইয়াটা দিল, জাহাঙ্গীরনগরে যখন একটা প্রচন্ড গোলাগুলি হলো, জাহাঙ্গীরনগরে কি হলো, জাহাঙ্গীরনগর একটা চমৎকার ঘটনা করছে। এর আগের দিন যখন এরকম প্রচন্ড ভাবে অত্যাচার চালানো হলো রাতের বেলা, তো এই পরের দিন জাহাঙ্গীরনগরে ভার্সিটি বন্ধ করে দিবি, প্রথমে কত হাস্যকর ঘটনাগুলো ঘটাইছে। ইউজিসির কোনো এখতিয়ারই নাই, 73-এর অ্যাক্ট দিয়ে ইউনিভার্সিটি গুলো চলে, সেখানে ইউজিসি কে পাত্তাই দিত না একটা সময়। হ্যাঁ, সেখানে ইউজিসি ভার্সিটি বন্ধ ঘোষণা দেয়, এটা শুনে পরবর্তীতে যখন ভার্সিটি এরা দেখলো যেখানে আইনগত একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, তখন তারা সিন্ডিকেটের একটা নাটক করে এটা ইয়া করলো, আইনগত মানে জিনিসটাকে ক্লিয়ার করলো আর কি, যে ইউনিভার্সিটি নিজের সিদ্ধান্তে বন্ধ দিল। তো এই ঘটনাটা যখন ওয়েট করতেছিল জাহাঙ্গীরনগরে পোলাপাইন, যে কি হয়, এন্ড সিন্ডিকেট 10টার সময় মিটিং এ গেল, 12টার মধ্যে রেজিস্ট্রাররা বের হয়ে তাদের ঘোষণা দিল। যখন ঘোষণা দিল, পোলাপাইন মুখের উপর, রেজিস্ট্রারের মুখের উপরে জুতা মারছে। এবং দ্যাট ওয়াজ অ্যামেজিং সিন, দে ডিড সাচ এ ওয়ান্ডারফুল জব, যে এই মানে এই চাটা শিক্ষক যারা অ্যাকচুয়ালি শিক্ষকের কলঙ্ক, যে তাদের মুখের উপর সঠিক আই থিঙ্ক রিয়াকশনটা দিচ্ছে। এরপরে তারা ভিসিকে আটকায় রাখলো, ভিসিকে আটকায় রাখার পরে যেটা হইলো যে পুলিশ সাথে প্রচন্ড ধাওয়া পাল্টা থাকা, প্রায় 7 ঘন্টা পরে পুলিশ লাইভ অ্যামো ফায়ার করে শেষ পর্যন্ত মোর দেন 100 were injured, maybe some of them dead, I don't know, but 100 এর উপরে একদম ডিরেক্ট গান শট। ওই অবস্থা থেকে জাহাঙ্গীরনগর থেকে পরে ভিসিকে উদ্ধার করে নিয়ে গেল 7 ঘন্টা আটকা থাকার পরে। এরপরে দিনে ছিল নেশন ওয়াইড প্রথম ব্লকটা। কিন্তু যখন এইভাবে জাহাঙ্গীরনগরকে এরকম প্রচন্ড পুলিশি গোলাগুলি এবং সাপ্রেশনের মাধ্যমে যখন নিউট্রালাইজ করা হয়েছে, দেয়ার ওয়াজ আ কোয়েশ্চেন যে অ্যাকচুয়ালি মানুষ কি এই ব্লকের থেকে আর সফল করতে পারবে কিনা। কারণ যখন ইউ হ্যাভ টু হ্যাভ দ্য ম্যান পাওয়ার, এখন এই ম্যান পাওয়ারটা খুব বড় ছিল, বিকজ ঢাকা ইউনিভার্সিটি অলরেডি
নিউট্রালাইজড, সবাইকে হল থেকে বের করে দিচ্ছে বা দিছে, পুলিশ বিজিবিতে ভরা, জাহাঙ্গীরনগর নিউট্রালাইজড, আর তো ইউনিভার্সিটি নাই লিভ দেওয়ার মতো। হ্যাঁ, ওই সিচুয়েশনের থেকে আই থিঙ্ক ক্রিপ্টো আবার না, জিনিসটা হচ্ছে সরকার কিন্তু চাচ্ছিল যে এই আন্দোলনটা কোটা আন্দোলন থাকুক। তার মানে কোটা আন্দোলনের সুবিধা কি? কারা প্রথমত এই বিসিএস বা এই সরকারি এক্সাম দেয়, অধিকাংশ সময় সাধারণত এতদিন পর্যন্ত যে ট্রেন্ড পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা, এই পাবলিক ইউনিভার্সিটির মধ্যে আন্দোলনটা থাকুক, এইটাই আসলে সরকার চাচ্ছিল এবং এইটাই সরকারের টার্গেট ছিল যে আমি এটা পাবলিক ইউনিভার্সিটিতে একদম এটা বেড়া দিয়ে হেজ করে আমি জিনিসটাকে মাঝখানে রাখবো। কন্ট্রোল, এখানে আমার মনে হয় আমরা এটা জিনিসটাকে ইয়ে করতে পারি। হ্যাঁ, কিন্তু এই 18 তারিখ যেদিন হচ্ছে প্রথম ন্যাশনাল ওয়াইড ব্লকের, সেদিন একটা অ্যামেজিং জিনিস ঘটছে যে সেই দিন আসলে পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা হয়তো বা তারা যেহেতু হল বন্ধ করে দেওয়া, তারা একটু টায়ার্ড, বা ওই দিন আসলে আমরা দেখলাম পাবলিক ইউনিভার্সিটি না, তখন প্রথমবার তো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই আগুনটা ছড়াই গেল। ব্র্যাক সামনে চলে আসলো, ব্র্যাক থেকে শুরু করে দেখা গেল ইস্ট ওয়েস্ট সামনে চলে আসতেছে, নর্থ সাউথ সামনে চলে আসতেছে, আইইউবি, এআইবি। এবং যেহেতু এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা প্রথমবারের মতো বের হয়েছে রাস্তায়, এরা সুন্দর এত ভালোভাবে সংঘবদ্ধ, এবং তখন পর্যন্ত কিন্তু জিনিসটা খুবই শান্তিপ্রিয় ছিল। তারা কিন্তু শান্তি ছিল না। আমি একটু ইন্টারাপ্ট করতে চাই এখানে। ক্রিপ্টো যেটা বলতেছিল যে যখন ব্র্যাক থেকে পোলাপাইনরা বের হওয়া শুরু হলো, আমি ওই দিনের ইনসিডেন্ট গুলো একটু হালকা করে আমি একটু ফ্ল্যাশব্যাক করি। এর আগ পর্যন্ত যেখানে পাবলিক ইউনিভার্সিটির ভিসির সামনে যখন ভিসিরা সবাই এক কথা বলে দিল যে আমরা কিছু জানি না, তোমাদের লাইফ তোমরা দেখো, এখানকার তোমাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিতে পারবো না, এই কথা হল থেকে বলা হলো, এই কথা ভিসি থেকে বলা হলো, যেখানে পুরোপুরি ডিজোন করে দিল। হ্যাঁ, সেখানে প্রাইভেটের স্টুডেন্টকে এমনি সাধারণ জনগণের চোখে তারা হলো কি ফার্মের মুরগি, বা তাদের দিয়ে অ্যাকচুয়ালি বড় কিছু হয় না, তারা খুবই যদিও তারা 2018 কোটা আন্দোলনে এটা খুব ভালো একটা জবাব দিচ্ছে, বাট তারপরও ইন জেনারেল এখনো প্রাইভেট ইউনিভার্সিটিকে মানুষ মানে একটু দুর্বল বা একটু আরামপ্রিয় হিসেবে কনসিডার করতো। তো যখন কেউ সাপোর্ট দিচ্ছে না, কারণ এই সাপোর্ট দেওয়া হচ্ছে সরকার একদম ডিরেক্ট এগেছে, সরকার এতটা রাগ এতটা ক্ষোভ নিয়ে যেখানে স্ট্যান্স নিতেছে, সেখানে অন্য সময় অন্য কেউ কিছু করতে পারতো, কিন্তু এই সময় কেউ কোনো স্ট্যান্স নেওয়ার সাহস পাচ্ছে না। সেখানে ব্র্যাক থেকে যখন পোলাপাইনদের সাথে প্রথম ক্লাস হইলো, ব্র্যাক তখন ফুল সাপোর্ট দিল। ব্র্যাক করলো কি, ব্র্যাক তখন তার স্টুডেন্টদেরকে ওপেন করে দিল গেট, সব স্টুডেন্ট তখন ব্র্যাক ইউনিভার্সিটি বিকেম দ্য হাব বলতে বুঝাইতেছি যে একটা হেডকোয়ার্টার। মানুষ ইনজুর্ড হইতেছে, ব্র্যাকে মেডিকেল সেন্টার ওপেন করে দিচ্ছে, সবার মেডিকেল এক্সপেন্স ব্র্যাক নিজে বহন করছে, ফ্যাকাল্টিরা নিজেরা এসে স্টুডেন্টদেরকে সাপোর্ট দিচ্ছে, এনকারেজ করছে, বলছে তোমরা যখন আমরা আসি। সিকিউরিটি গার্ডস ওয়ার ইনজুর্ড, সিকিউরিটি গার্ডস ওয়ার হ্যাড গান শটস, সিকিউরিটি গার্ডরা স্টুডেন্টদেরকে প্রোটেক্ট করছে। এই অবস্থাতে পুলিশ এটা নিতে পারেনি, পুলিশ রাগের চোটে ব্র্যাকের ভিতরে টিয়ার শেল নিয়ে করছে, ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে টিয়ার শেল ফায়ার করছে। তো এখানে যদি এই ব্র্যাক যদি, এবং পরবর্তীতে যেটা হলো মানুষের কাছে খবরগুলো ছড়ায় গেল, বিভিন্ন জায়গা থেকে আইইউবি থেকে, নর্থ সাউথ থেকে, এআইইউবি থেকে পোলাপাইন মার্চ করে এখানে জয়েন করছে, ইস্ট ওয়েস্ট থেকে জয়েন করছে, ইম্পেরিয়াল থেকে জয়েন করছে। এই মানুষগুলো আসতো না যদি না তারা এই ঘটনাটা না দেখতো, যে ব্র্যাকের সাথে এই ঘটনাটা ঘটতেছে এটা না দেখতো, তারা আসতো ঘটনাটা ঘটতো না। ইম্পর্টেন্ট হলো ব্র্যাক যদি এই প্রাইমারি সাপোর্টটা না দিত, ব্র্যাক বলতে পারতো ঠিক আছে তোমাদের ক্যানজাম তোমরা করো, বাট আমাদের সিকিউরিটির জন্য উই ক্যানট ওপেন দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, এটা বলে কেউ অন্যায় কিছু ছিল না, আসলে তো এটা সিকিউরিটি ব্যাপার, বিকজ ব্র্যাকের অনেক যেখানে ভিসিগুলো কিন্তু নাই বলে দিচ্ছে, ওদের কিন্তু মানে ওরা কিন্তু আসলে বলবে যে ওরা কিন্তু নিরাপত্তা দিবে, সেখানে কিন্তু ওরা নিরাপত্তা না দিয়ে বলে দিচ্ছে তোমরা দেখো, আমি এখানে কোনো দায়ভার নিতে পারবো না। এখানে প্রাইভেট তো এরকম কোনো ওদের কোনো দায়ভার নাই, এক্সপেকটেশনও নাই। হ্যাঁ, ওইখানে কিন্তু ওরা কিন্তু দায়ভারটা সম্পূর্ণরূপে নিচ্ছে। রাইট। এবং ব্র্যাক যখন এই সাপোর্টটা দিছে, পোলাপাইন দাঁড়াইতে পারছে, তারা যখন মাইক খাইতে পারছে, মাইক খা ব্যান্ডেজটা করে দে কুড কাম ব্যাক, তাদের পানি লাগছে, পানি খেয়ে তারা ব্যাক করতে পারছে। এই যে তারা যে একটা লজিস্টিক সাপোর্টটা পাইছে, এটার জন্য আন্দোলন দাঁড়াইতে পারছে। এখানে আন্দোলন দাঁড়াইতে পারছে, এটা আমি এতটা ইম্পর্টেন্স এই জন্য বলতেছি, ওইখানে যখন ইস্ট ওয়েস্ট একটা ছেলে মারা গেল, এবং এই ছেলেটা প্রথমে একবার মাথার মধ্যে গুলি খাইছে, আবার গুলি খাইছে, হি ওয়াজ ইনজুর্ড, হি ওয়াজ হ্যাভিং আ ব্যান্ডেজ। সে ব্যান্ডেজ নিয়ে সেকেন্ড টাইম যখন বের হয়েছে, দেন হি ওয়াজ শট এগেন এন্ড হি ডাইড, এন্ড দ্যাট ওয়াজ লাইক দ্য টার্নিং পয়েন্ট, যখন পিপল ওয়েন্ট নাটস। এতটা নাটস হয়েছে, ওইখানে পুলিশ পিটায় মেরা ফেলছে, এন্ড এই খবরগুলো ঠিক মতো আসে নাই। হ্যাঁ,
কিন্তু ওখানকার যারা লাইভ ছিল, আমি এই জিনিসগুলো একদম প্রত্যক্ষদর্শীর সামনে, মানে প্রত্যক্ষদর্শী থেকেই বা ওখানে যারা আন্দোলনরত ছাত্রদের আহ, থেকে সরাসরি আমি এই ইনফরমেশনটা দিচ্ছি, আমি এটা প্রমাণ দিচ্ছি। এখানে এই জিনিসটা এতটাই সিভিয়ার অবস্থায় গেছিল যে ওখানকার পুলিশ ছিল, এবং পুলিশ যখন ফায়ার করতে করতে দে র্যান আউট অফ বুলেট অ্যামো। তো ব্র্যাকের ঠিক পাশে হলো ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, যেটা হলো কুমড়ো পটাশ বা হইতেছে গিয়ে আমাদের ওই আমাদের তথ্যমন্ত্রীর নাম কি, আরে, কুমড়ো ইউনো অর্থমন্ত্রী আইসিটি আইসিটি মন্ত্রী, পলক না না পলক না, পলক না, আইসিটি প্রতিমন্ত্রী আইসিটি না, ওই তথ্য ইয়ে আর কি, হাসান হক, you know? সাদা চুল, আগে ছিল অনেক। সাদা চুল, একবার সুমি কায়সারের হাজবেন্ড। হাসান মাহমুদ না না, আরাফাত। ও সো আরাফাতের ইউনিভার্সিটি হলো ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, সরকারের চাকা লোকদের ইয়া। তো এখন ব্র্যাক যত অবশ্যই তারা ঢুকতে দিবে না, তখন তারা খেয়ে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ভিতরে ঢুকার পরে ওইখানে তারা আটকায় যায়, এবং পুরাটা রাস্তা হাজার হাজার মানুষ এভাবে ইরাপ্টেড ছিল, পুলিশ এখানে কোনো কিছু করার উপায় ছিল না, এবং তারা এতটাই ভয় পেয়ে গেছিল বিকজ এখানে পুরো রামপুরা জোনের হিসাব মানে দায়িত্বে ছিল একজন ডিআইজি ছিল, অ্যাসিস্ট্যান্ট ডিআইজি ছিল, সেই ওই অ্যাটাকের মধ্যে পড়ে যায়। এবং ওইখানে ক্যানাডিয়ান ইউনিভার্সিটির মধ্যে ওই ডিআইজি সেখানে আটকা অবস্থায় ছিল, এবং পরবর্তীতে হেলিকপ্টার এসে তাকে উদ্ধার করে। এবং যে ভিডিওটা আমরা সবাই দেখছি, যে হেলিকপ্টার যারা বনস্থিত ছিল বা আফতাবনগরে ছিল বা রামপুর আশেপাশে, এটা মোটামুটি সবাই এই হেলিকপ্টারের প্রচন্ড শব্দের সময় ভয় পেয়ে গেছিল। প্রথম এখানে হেলিকপ্টারের মুভমেন্ট আন্দোলনের মধ্যে শুরু হয় হচ্ছে ওই ইনসিডেন্টের মধ্যে দিয়ে, যেখানে পরবর্তীতে আমাদের কিছু ভিডিও দেখা গেছে যে মাফটাফ চায় বেরিয়ে গেছে। কেন ওই ঘটনা কেন ঘটছে, যে কোন পর্যায়ে গেলে পুলিশ এরকম এরকম চিপার মধ্যে পড়ে, মানুষ কতটা ক্রেজি হইলে, এন্ড সেই ক্রেজিনেসটার জন্য যেই ঘটনাটা আমি মাত্র বললাম এটা ছিল। এবং ব্র্যাক যদি না করতো তখন এই জিনিসটা দাঁড়াইতো না। এবং পরবর্তীতে যখন মানুষ এই বিজয়টা পুলিশকে এভাবে মানে সাইজ করা যায়, হ্যাঁ, যখন মানুষ বিশ্বাসটা আসলো, দেন এটা বাকিটা ইতিহাস। মানুষ তখন দেখতে পারলো। একটা জিনিস অ্যাড করি, when ব্র্যাক was মানে ব্র্যাক যখন ক্ল্যাশে ছিল, at the same time কিন্তু অন্যান্য ইউনিভার্সিটি was on the roads. হ্যাঁ, ব্র্যাক যখন People marched to the রামপুর and বাড্ডা, যে নর্থ সাউথ আইইউবি, যখন আসলে এটা হয়েছে তখন। আর পুলিশের যে জিনিসটা যেখান থেকে ওদেরকে রেস্কিউ করছে ফ্রম দ্য রুফটপ, আই থিঙ্ক সিমিলার ইনসিডেন্ট অলসো হ্যাপেন। ওটা আর্মিদের বা এয়ারফোর্সের চপার দিয়ে ওনারা রেস্কিউ করছে। সেম থিং অলসো হ্যাপেন সামওয়্যার এলস, আমি জানি না সেম লোকেশনে নাকি। না, চেষ্টা হচ্ছে সবাই তো রাস্তায় ছিল, সব এইবারের শুরু থেকেই কিন্তু সব প্রাইভেট ইউনিভার্সিটি বা সবাই আসলে এই সহমতটা দিয়ে গেছে যে না, এই আন্দোলনটা হওয়া উচিত। কিন্তু ব্র্যাকের উপরে যখন ওই ভিডিওটা আমার ধরো সবাই দেখছে আমাদের এখানে, ব্র্যাকের গেট লাগাই দিচ্ছে, অলরেডি গেট লাগাই দিচ্ছে, সেইখান দিয়ে পুলিশ যে গ্রিলের মাঝখান দিয়ে টিয়ারশেল মারতেছে। সো ওই জিনিসটা যখন দেখছি তখন আসলে মানুষের মধ্যে বললাম যে আসলে মানুষের মধ্যে অনেক দিনের ক্ষোভ। এই জিনিসটা যদি আমরা খুব ভালো মানে এইভাবে দেখি যে জিনিসটা আসলে শুধু একটা কোটা খালি জব বা খালি চাকরির জন্য জিনিসটা না, এখানে আমার অনেক দিনের ক্ষোভ ছিল। সেই ক্ষোভ থেকে তখন আসলে যেটা প্রিজম বললো যে সবাই তখন ওইটার পরে আসলে সবাই তখন এইভাবে অ্যাটাকে চলে গেছে বা অ্যাগ্রেসিভনেসে চলে গেছে। বলুন না, আমাদের এর আগে কত ছাত্র আন্দোলন হয়েছে, কখনো আপনারা কেউ কখনো দেখছেন যে এরকম নর্মাল সাধারণ ছাত্রতা বাঁশ লাঠি নিয়ে কখনো এইসব ছাত্ররা কিন্তু মানে এতটা ডেডিকেটেড ছিল না। তো যেটা বললেন আর কি, যে ছাত্র যেটা একবার গুলি খাওয়ার পর সে কিন্তু ব্যান্ডেজ নিয়ে আবার গেছে। এই পরিমাণ এত পরিমাণ ডেডিকেশন এবং এই পরিমাণ আবেগটা এটা কিন্তু কখনো ছিল না এর আগে। এবার যেভাবে ক্ষোভ আক্রোশের পরিমাণ, মানুষের প্রচন্ড চাপা ক্ষোভ, এটা ইরাপশনটা হয়েছে এই আন্দোলন। এবং সবসময় আমরা যেটা দেখি যে কোনো একটা আন্দোলন হইলেই এটা শুরুতে সামহাও এটা একটা পন্থী থাকে, জাস্ট লাইক যে একটা পলিটিক্যাল কোন একটা মুভমেন্ট তারা এজেন্ডা বাস্তবায়নের জন্য করছে। যেমন কোঠার জন্য কিন্তু এর আগেও আন্দোলন হয়েছে, এবং আন্দোলনটা কিন্তু শুরু থেকে একটু অন্যদিকে একটা মুভমেন্ট ছিল, এবং এই আন্দোলনটা একদমই স্বতঃস্ফূর্তভাবে ছিল ব্যাপারটা। এবং এটা কিন্তু কোনো পলিটিক্যাল কোনো মুভমেন্ট, ইভেন গভর্নমেন্ট নিজেও কিন্তু এর জন্য প্রিপেয়ার ছিল না যে এটা পলিটিক্যাল কোনো মুভমেন্ট। এটা এত শান্তিপূর্ণ ছিল ফ্রম দ্য বিগিনিং টিল দ্য এন্ড। আবু সাইদ মারা যাওয়া পর্যন্ত এটা এত শান্তিপূর্ণ ছিল যে গভর্নমেন্ট দে নেভার থট ইটস এ থ্রেট। এটা এত শান্তিপূর্ণ ছিল, এবং এই শান্তিপূর্ণ থাকার রিজনে
মানুষ আরো বেশি করে এটার সাথে কানেক্টেড হয়ে গেছে যে আহ, এই আন্দোলনটা খুবই যৌক্তিক এবং এটা এটা সরকারের মাইনে নেওয়াটা জাস্ট একটা সময়ের দাবি ছিল যে হ্যাঁ, সরকার এটা মাইনে নেবে, কারণ এটা এতটাই যৌক্তিক যে এখানে দ্বিমত আসার প্রশ্ন ছিল না। ওইখানে এই ধরনের ভায়োলেন্স যখন গভর্নমেন্ট শুরু করলো, ব্যাপারটাতে কিন্তু মানুষও সারপ্রাইজ যে দেন আমার এক্সিস্টেন্স কি, অ্যাজ এ সিটিজেন আমার এক্সিস্টেন্স তাহলে দেশে কি। এবং স্টুডেন্টকে যেমন রামপুরের দিকে ওই দিন স্টুডেন্ট মারা গেল, আবু সাইদ মারা গেল, তো এইটা না যেমন এর আগে যেটা হচ্ছিল আমাদের সাথে যে কোনো কিছু হলে আমরা সহ্য করতাম যে এটা এটা কিছু করলে তো আমরা গুলি করবে, মামলা দিবে, আমাকে পুলিশ হ্যারাসমেন্ট করবে, বাট সামহাউ যেমন এর আগে আমরা নুর হোসেন মারা গেছে এরশাদের টাইমে আমরা শুনছি, বাট একজনও দেখে নাই এটা। এবং একটা জিনিস আই উইটনেস হওয়া, আমরা যারা ইভেন অনলাইনেও দেখছি, আমরা কিন্তু দেখছি যে পুলিশ কিভাবে শুট করছে, সে কিভাবে ফ্রম বিগিনিং টু এন্ড সে কিভাবে মারা গেছে, সে বুক পাইতে দিছে, সেখানে পুলিশ গুলি করছে, রিলিজটা আমরা সবাই দেখছি। তো এখানে আমার মনে হয় এক্স্যাক্টলি এটা খুবই ইম্পর্টেন্ট যে মানুষ যখন দেখতেছে যে এরকম একটা ন্যায্য দাবি, সেখানে এরকম ছোট ছোট বাচ্চারা আন্দোলন করতেছে এরকম মানে কোনো কিছু ছাড়া, মানে কোনো একদমই নন ভায়োলেন্ট ওয়েতে, এবং সেটার রিটালিয়েশন সরকার এভাবে এটা জবাব দিচ্ছে, এভাবে লিটারালি গুলি করে করে মেরে ফেলতেছে ক্লাস 8 এর 7 এর বাচ্চারা, 10 এর বাচ্চারা থেকে শুরু করে একটা ভার্সিটি ফার্স্ট ইয়ারের বাচ্চাদের বয়স কতটুকু, এই বাচ্চাদেরকে এভাবে পাখির মতো গুলি করে মারতেছে ফর হোয়াট, মানে কি অপরাধে? একটা স্বাধীন দেশে একটা আমাদের ইটস নট লাইক রুল বাই সাম আদার নেশন যে আমরা যাদের আউটসাইড, আমরা যাদের কলোনি, হ্যাঁ, আমাদের ওন পিপল, আমাদের ওন পুলিশ, আমাদের ট্যাক্সের টাকায় চলা পুলিশ, আমাদের ভোটে পাশ করে থাকার কথা ছিল সরকার, আমাদের ভোট হয়তো নিল না, কিন্তু আমাদের সরকার তো, আমাদের দেশ তো, আমাদেরই তো জনপ্রতিনিধি, আমাদের তো সে রিপ্রেজেন্ট করে, সেই সরকার কিসের জন্য, মানে একটা রিজন থাকলো যে ঠিক আছে এই রিজনের জন্য সরকার একটু হার্ড স্ট্যান্সে গেছে, কিসের জন্য এই স্ট্যান্সে গেল, এই জিনিসটা মানুষ আর নিতে পারে না। এবং এটা শুরু হয়েছে যেদিন শেখ হাসিনা এই ছাত্রদেরকে রাজাকার বলছে। এবং এইখানেই যখন একটা সরকার, যে বারবার গভর্নমেন্টের হেড বলতেছে যে আমি এই বাচ্চা কাচ্চাকে রাজাকার হিসেবে দেখতেছি, এই গভর্নমেন্টেরই তো একটা উইং, এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা বাহিনী তো হচ্ছে পুলিশ, তো তারা কি দেখলো এটা তো রাজাকার, তো রাজাকারে কি করে, রাজাকারে গুলি করে মারা ফেলো। সো শেখ হাসিনার ওই বক্তব্যটা সবাই এখন বলতেছে শেখ হাসিনার আসলে মাফ চাওয়া উচিত, তার ক্ষমা চাওয়া উচিত, বাট তার ওই বক্তব্যটা যে আসলে একটা পারমিশন ছিল যে শুট করে সবাই মারা ফেলো, কারণ এরা সবাই তো রাজাকারের বাচ্চা, এরা সবাই রাজাকারের বাচ্চা, ওই জিনিসটা মানুষের বুঝতে হবে যে সে এই রাজাকার বলছে, এটা একটা সে খামখেয়ালি করে বলে দিচ্ছে এরকম না, সে একটা কান্ট্রির হেড, সে একটা গভর্নমেন্টের হেড, সে যদি বলে রাজাকার, এবং আমরা জানি যে এই সরকারের রাজাকারের প্রতি স্ট্যান্স কি, তো যখন সে বলে যে ছাত্ররা সব রাজাকার, তখন তো এই পুলিশ গুলি করবে, পুলিশ ওপেন ফায়ার করবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে রেজ করা উচিত, আমরা কিছুদিন আগে দেখতে পারলাম, কিছুদিন আগে গতকালকে কাহিনী বলি, যে যখন একটা ফেক একটা কমিটি তারা 3 জনের কমিটি করে তারা কি করলো, একটা নাটক করলো, নাটকটা হইলো যে কিছু একটা মানে হাস্যকর কিছু দাবি, মানে একটা মানুষ নাটক সাজানোর সময় একটা এমন ভাবে জিনিসটাকে পোর্ট্রে করে যাতে একটা বিশ্বাসযোগ্য হয়, হ্যাঁ, এতটা হাস্যকর 8টা দাবি দিয়ে তারা রাতের বেলা বলে দিল যে দাবি মেনে নিচ্ছে। এবং যে ছেলেটার নিয়ে কথা হচ্ছে সার্জিস আলম, তো এই ছেলেটা অ্যাকচুয়ালি ছাত্রলীগের অংশ, তাই না? তো ছাত্রলীগেরই সে এজেন্ট বা ডাবল এজেন্ট হিসেবে সে রূপে করছে। তো এই পুরো জিনিসটা মানে সরকার অর্কেস্ট্রেট করে। এবং আমি খেয়াল করছিলাম, দেশের মানুষের সাথে কথা বলছি, এখানকার অনেকে কিন্তু সেই শুরুতে যখন সার্জিস আলম তার 3 দলের মানুষ নিয়ে যায় এটা মাইনে আসলো, সবাই ভাবলো আরে এটা মানে আসলে ঠিক। ওই 8 দফার 6 নম্বর দফাটা আমি একটু পড়ে শোনাবো, মানে মানুষ কিভাবে ভাবতে পারে যে এই 8টা দফা যে আসল আন্দোলনকারীরা প্রস্তাব দিবে, মানুষ কিভাবে ভাবতে পারে। তার 6 নম্বর দফাটা আমি একটু পড়ে শোনাই। 6 নম্বর দফাটা হচ্ছে ছাত্রলীগ ও যুবলীগের নেতৃত্বে হামলাকারীদের বিচার এবং নীরব ভূমিকায় থাকা ভিসি ও প্রক্টরের পদে করতে হবে। যেই ছাত্রলীগ আর যুবলীগের কেউ তাদেরই আমরা চাইতেছি বিচার, যে ভাই ছাত্রলীগের বিচার করো, ভাই যুবলীগের বিচার করো, একেও বিচার করো,
তাদের আমি বলছি মোড়ল, যে তারা মোড়ল, তারা হেড, বড় ভাই, তারা বড় ভাই, তারা বিচার করবে। এই ভিসি প্রক্টর রেগুলার বিচার তারা করবে না, ঠিক আছে? যারা ভিসি প্রক্টরের সাথে তাদের গলায় গলায় খাতির, ঘাড়ে হাত দিয়ে বন্ধু বন্ধু ভাব, তারা নাকি এদের বিচার করবে। এই 6 নম্বর দফাটা, এবং এখন পর্যন্ত যত এরকম ফেক দফা আসছে, দফাগুলো পড়লেই বোঝা যায় যে তারা যে মানে কতটা আমাদেরকে সাধারণ জনগণকে বোকা ভাবে। বোকা ভাবে, কিন্তু সাধারণ জনগণ যে বোকা না, এটা সাধারণ জনগণ এবার দেখা হয়েছে। সো এই বিষয়টা যেটা বলতে চাচ্ছিল, যে এই আন্দোলনটা কিন্তু যদি আমরা একটু, এটা একটা ডিফারেন্ট ওপিনিয়ন, বাট আমি এই জিনিসগুলো ক্লুগুলোকে একসাথে অ্যাড করতে চাই। এই জিনিসটা অর্কেস্ট্রেট করছে সরকার। সরকার যখন চায়না থেকে টাকা পয়সা পাইলো না, একটা প্রচন্ড মানুষের ক্ষোভ, ব্যাংকে নাই, ব্যাংকে টাকা নাই, ডলার নাই, হ্যাঁ, ইন্ডিয়া থেকে মানুষ দেশ বিক্রি করে দিচ্ছে, হ্যাঁ, সব ট্রেন লাইন থেকে শুরু করে all those controversies, she needed a distraction. So this was a perfect distraction. Why? For 3 reasons. Number 1, Kota Andolon is an exclusive private university problem. Public university problem. হ্যাঁ, এবং কোটা নিয়ে আফটার 2018 যখন জিনিসটা নিউট্রালাইজ হয়ে গেছে, এখন আর এটার ওই ইনভলভমেন্টটা বা ওই মানুষের কোনো ইয়ে নেই। ফর এক্সাম্পল, কোটা আন্দোলন কিন্তু শুরু হয়েছে অনেক আগে থেকে, and nobody gave a shit. হ্যাঁ, even nobody knew until প্রধানমন্ত্রী রাজাকার বলার আগ পর্যন্ত এরকম একটা আন্দোলন চলমান আছে, ম্যাক্সিমাম মানুষ এটা নিয়ে অ্যাওয়ারই ছিল না। তো সরকারের জন্য ইট ওয়াজ আ পারফেক্ট টপিক। তো সরকার, এবং সরকার তখন কি করলো, যে নিজের দিয়ে সে একটা অর্কেস্ট্রেট করা ট্রাই করলো, যে যাতে মানুষ এতে ডিস্ট্রাক্টেড থাকে। সে তখন এরকম যখন আন্দোলন চলবে, সে হাইকোর্ট থেকে একটা পরে রায় এনে দেবে, যে দেখো হাইকোর্ট তোমাদের এগেনস্টে গেছে, আমি কত ভালো, তোমাদের রায় আমি শুই না, হাইকোর্টে আমি শাসাই দিছি, কত বড় সাহস বেয়াদব হাইকোর্ট। হ্যাঁ, সো এরকম একটা নাটক সে প্লে করার ট্রাই করছে। সে হচ্ছে বেসিক সুপারহিরো কমপ্লেক্স, সুপারহিরো। হ্যাঁ, তার নায়ক হইতে হবে। হ্যাঁ। বুঝতে না মতো নিজে সকালবেলা মনে হয় শুনানি, আজকে মনে হয় শুনানির তারিখ মনে হয়। আজকে শুনানির তারিখ, এবং শুনানি মনে হচ্ছে, আমরা কি এখন জানি না, রায় চলে আসার কথা 10টার সময় হওয়ার কথা ছিল। তো এখন ইটস অনগোয়িং প্রবাবলি। সো এখন কাহিনীটা হলো যে এই রায়টাতে সে এই নাটকটা করতে চাইছিল, কিন্তু যখন এটা হইলো কি হঠাৎ করে আউট অফ কন্ট্রোল হয়ে গেল, স্পেশালি যেটা আমি বললাম, রাতের মধ্যে যখন সবাই বের করে দিল, ইট ওয়াজ নট এক্সপেক্টেড। সো ইট ওয়াজ সো ওয়েল অর্গানাইজড, হ্যাঁ, ইট ওয়াজ সো ওয়েল অর্গানাইজড দ্যাট ইট লিটারালি শুক দেম। যে আন্দোলনটা তাদের নিজেদের কি বলে ক্রিয়েট করা, সেটা তাদের কন্ট্রোলের বাইরে গিয়ে তাদের বিরুদ্ধে এই লেভেলে ব্যাকফায়ার করবে, দে ডিড নট ইভেন থিংক ইন দ্য ওয়াইল্ডেস্ট ড্রিমস। হ্যাঁ, তো আই থিঙ্ক দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা মানুষ এখন হয়তো জিনিসগুলো দেখতেছে না, কিন্তু ডেফিনেটলি, এবং এটার জন্যই আপনি যদি খেয়াল করবেন, বারবার ওবায়দুল কাদের থেকে শুরু করে সব নেতারা বারবার বলছে এখানে শিবির আছে, শিবির আছে, শিবির আছে, শিবির বলতে শিবির বলতে তা না উঠাইতেছে। ইটস কাইন্ড অফ ট্রু, কারণ তারা দেখতেছে এটা তো তাদের আন্দোলন ছিল, তাদের আন্ডারে থাকার কথা ছিল, তাদের বগলতলা থেকে এটা বাইর করলো কে? বাইর করে এটা জিনিসকে এত সুন্দর করে অর্কেস্ট্রেট করতেছে কে? বাংলাদেশে তো এমন কাউকে তারা জীবিত রাখে নাই, এমন কোন জনগোষ্ঠী বা এমন কোন শক্তি বা এমন কোন এন্টিটিকে তারা জীবিত রাখে না। জীবিত, আই রিপিট দ্য ওয়ার্ড জীবিত। হ্যাঁ, জীবিত কারণ হচ্ছে all of them are in ICU or in the prison or they are dead, অথবা খুব, হ্যাঁ, এরকম কোন এন্টিটিকে তারা জীবিত রাখে নাই যে যারা তাদের বিরুদ্ধে কোনো ওয়েল অর্গানাইজড কোন অপারেশন বা কোন অ্যাক্টিভিটিস অপারেট করতে পারবে। সেই জিনিসটা যখন দেখলো একমাত্র শিবির এটা করতে পারে, দ্যাটস ওয়াই তাদের মাথায় খালি ঘুরে ফিরে শিবিরই আসতেছে, কিন্তু তারা চেষ্টা করে শিবিরকে এইটার সাথে এখন পর্যন্ত জড়াইতে পারে নাই। Why do you think Shibir has that power to do that? Why specifically Shibir? I don't know, it just is একটা speculation. সো আমি অ্যাকচুয়ালি খুব বেশি পাস্টে যেতে চাই না, বাট তারপর জাস্ট একটু গ্লিমস দিয়ে আসি যে আওয়ামী লীগ গভর্নমেন্ট পাওয়ার আছে 15 ইয়ার্স। 15 ইয়ার্স এ যতগুলো কনফ্লিক্ট হয়েছে গভর্নমেন্টের, এখানে শিবির ছাড়া সেকেন্ড আর কোন পার্টি, ইভেন বাংলাদেশের মেজর অপোনেন্ট পার্টি বিএনপি, তারা পর্যন্ত স্ট্যান্ড করতে পারেনি। ছাত্রলীগ, পুলিশ বা আওয়ামী লীগকে মারা দূরের ব্যাপার, বিএনপি স্ট্যান্ড করতে পারেনি। সেইখানে যতগুলা কনফ্লিক্ট হয়েছে সব শিবিরের সাথে, এবং বাংলাদেশের পার্সপেক্টিভে জামাত বা শিবির তারা কিন্তু খুব একটা বড় সংগঠন এরকম কিন্তু না, তারা থার্ড বা ফোর্থ আমরা কনসিডার করতে পারি। The unity is very strong. বাট স্ট্রাকচার জাস্ট লাইক অ্যান আর্মি, মিলিটারি মতো অর্গানাইজেশন তারা ফলো করে।
এবং ওবায়দুল কাদের যেটা বারবার বলতেছিল যে আন্দোলন জামাত শিবির লিড দিতেছে বিকজ দে নো দ্য প্যাটার্ন। দে অ্যাকচুয়ালি তারা এর আগে ডিল করছে ব্যাপারটা, তারা বুঝতেছে প্যাটার্নটা শিবিরের মতোই এবং নিজেদের আন্দোলন, নিজেদের বানানো আন্দোলন নিজেদের কন্ট্রোলে নাই। ইট মিনস দ্যাট হ্যাঁ সামওয়ান টুক ইট, এন্ড এরকম ক্যাপাবিলিটি বিএনপির নাই। তারা যেমন ফখরুদ্দিন আলমগীর আর রিজভী রাতে 10টা বাজে এসে বলছে যে কালকে থেকে আমরা আন্দোলন করবো, সকাল 10টা হওয়ার আগে তারা জেলে চলে গেছে। তো এই ধরনের একটা পলিটিক্যাল প্রধান যেখানে 12 ঘন্টা টিকতে পারে না, সেখানে বাকিদের তো প্রশ্নই আসে না, সেটা কি করবে? তো এখানে একমাত্র ক্যাপাবিলিটি অনেস্টলি বলতে একটু শিবিরের আছে। শিবিরের নাম্বারটা নিয়ে বা অর্গানাইজেশন নিয়ে মানুষের ধারণা নেই, এই ব্যাপারে আপনি কোনো ধারণা দিতে পারবেন কিনা? হ্যাঁ, যেমন এটা গভর্নমেন্টের একটা স্টেট থেকেই, যেটা অনলাইনে বেশ কয়েকবার দেখলাম যে রেজিস্টার্ড ছাত্রলীগ হয়েছে 6.73 লাখ অ্যাপ্রক্সিমেটলি, নাম্বারটা 7 লাখের নিচে, এবং ছাত্রদলের রেজিস্টার্ড হয়েছে 1,49,000-এর মতো বা 50-এর আশেপাশে। 50 পার করে না, একটাতে দেখলাম যে 1,49,000, আর একটা দেখলাম যে 1,58,000। তো ঠিক আছে, আমি এটা আসলে আর্গুমেন্ট যেতে যাচ্ছি না, যেটাই হোক 150, অ্যারাউন্ড 150। এবং শিবির 25 লাখ। ইটস যেমন জামাত এজ এ দল যতটা ছোট, শিবির এজ এ স্টুডেন্ট বডি, হ্যাঁ একটা উইংস, যে তারা এত নাম্বার হোল্ড করতেছে যে বাকি দুইটা দল মিলে তাদের সময় নাম্বার আসতে পারতেছে না। এবং শিবিরের আরেকটা ব্যাপার যেটা, যে তাদের সাহস এটা প্রুভেন, যে যত ধরনের অপকর্মই বাংলাদেশে হয়, শেখ হাসিনা বা ওবায়দুল কাদের সাথে সাথে বলে দেয় যে এটা শিবিরের কাজ। তারা এত বেশি কনফিডেন্স সবার থেকে যে এটা শিবির ছাড়া আর কেউ পারবে না, ওই ক্যাপাবিলিটি নাই। তো আরেকটা ব্যাপার যেটা, যে 2013 যুদ্ধাপরাধী নিয়ে শিবিরের স্ট্যান্ডটা ছিল একদম সরাসরি, এবং সেখানে শিবির টিকতে পারেনি। শিবিরকে মানুষ বয়কট করছে, বা মুক্তিযুদ্ধ ব্যাপারটা আমাদের যে ইমোশন এবং রাজাকারের ইমোশনটা যেরকম, সেইখানে শিবির খুব একটা ভালো একটা সিচুয়েশন ছিল না, এবং তারা ব্যাপারটা সরাসরি ভাবে প্রোটেস্ট করে গেছে, যেখানে আসলে জনগণের সাপোর্টটা ছিল না। এই আন্দোলনে যেটা ব্যাপারটা হয়েছে, শিবির যে তারা ফেস টু ফেস আসেনি। হ্যাঁ, এখন ছাত্র আন্দোলন, শিবির তো অবশ্যই ছাত্র আন্দোলনে শিবির হওয়া পসিবল না, তো তারাও ছাত্র, তারা লিড দিতেই পারে, নট অ্যাজ এ শিবির বাট অ্যাজ এ স্টুডেন্ট। সাধারণ স্টুডেন্টদের কারণ তাদের এই এক্সপিরিয়েন্স, তাদের এই ক্যাপাবিলিটি, তাদের এই ট্যালেন্ট, তাদের এই সবকিছুই শিবিরের আছে। এবং এই ব্যাপারে আমার মনে হয় দেশে কারো ডাউট নেই যে শিবিরের মেধা এবং ছাত্রলীগের মেধার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, এটা সবাই এক বাক্যে স্বীকার করবে যে না, ছাত্রলীগ কখনোই শিবিরের সাথে, বুয়েটের টপ যেই স্টুডেন্ট গুলো আছে, তো গভর্নমেন্টই তো পায় বলে যেগুলো শিবির, তো এটা অলরেডি প্রুভেন যে তারা মেধাবী। তো এইখানে গভর্নমেন্টের সাথে কিন্তু তারা বারবার উইন করতেছে। কিভাবে? যদি তারা মেধাবী না হয়, তাদের তো কান পাওয়ার নেই। তারা এর আগে কখনো কোনো ধরনের কনফ্লিক্ট করে তাদের অভ্যাস নেই। তো তারা কিভাবে এত কিছু সুন্দরভাবে ট্যাকেল দিচ্ছে, এবং যেটা হয় যে এই প্রোটেস্ট গুলো ওয়াইল্ড ফায়ার মতো চতুর্দিকে স্প্রেয়ার করে, এবং খুব বিক্ষিপ্ত ভাবে কিছু আন্দোলন হয়, যেটা নাকি খুব বেশি টিকার কথা না, বাট this time it was organized, well organized, just not only organized, well organized, and same একটা ফ্লোতে চলতেছিল, just like someone is leading, not There was a single leader who is leading, but there was no leader. আন্দোলনের There was কোনো no লিডার, leader. কোনো লিডার নাই। it just Yeah, the best part about for this time, মানে এর আগে Noor Hussain ছিল and was very crystal clear who is leading, but এবার কিন্তু কে leader we don't know. It's Exactly, that was the point. শিবির প্লেড, যে তারা অ্যানোনিমাসলি ব্যাপারটাকে এরকম ভাবে লিডিং করছে যে সিস্টেম লিডিং ইটসেলফ, দেয়ারস নো পারসন। আমি যদি জামাতের কথা বলি, এটা কিন্তু খুবই মিলতেছে যে জামাত অ্যাকচুয়ালি লিড করে কে। গোলাম আজম থেকে শুরু করে সবাই যখন জেলে গেল, জামাত কিন্তু নেতৃত্ব শূন্যতায় ভুগে নেই, জামাত সামওয়ান ওয়াজ লিডিং। কে লিড করতেছে মোস্ট অফ টাইম আমরা জানিও না, বিকজ জামাতের ব্যাপারে এত খোঁজ খবর কেউ এতটা রাখে না কেউ। তো এখানে জাস্ট যদি আমি একটু অ্যাড করি, হ্যাঁ শিওর, যে মানে পলিটিক্যাল সায়েন্সের যারা স্টুডেন্ট বা তারা রিলেট করতে হবে, পলিটিক্যাল পার্টি মোটা দাগে দুই টাইপের। একটা হচ্ছে কোন একটা পার্সন বেসড, সেই পার্সনের কারিজমা, সেই পার্সনের আসলে কথা বলার ভঙ্গি, সেই নেতৃত্ব
তো পার্সন বেসড, যে এই পার্সনটা ফলো করে দেখে এই পলিটিক্যাল পার্টি ফলো করবো। আর আরেকটা টাইপ হচ্ছে ক্যাডার বেসড। ক্যাডার বেসড হচ্ছে একটা ফিলোসফিক্যাল উইং দ্বারা তারা তৈরি হয়, তাদের একটা ফিলোসফি থাকে, সেই ফিলোসফিতে তাদের সুন্দর চেইন অফ কমান্ড থাকে। এবং এই দুই পলিটিক্যাল পার্টির মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে অধিকাংশ সময় আমরা দেখছি হিস্ট্রিতে যে এই পার্সন বেসড পলিটিক্যাল পার্টি অনেক ভালো করে, কতদিন ভালো করে ততদিন ওই পার্সনটা থাকে। জাস্ট লাইক ওয়ান ম্যান আর্মি, আর one man- মাহাথির মোহাম্মদ। হ্যাঁ, যেদিন শেষ সেদিনই পার্টি। যেমন যখন বঙ্গবন্ধু ছিল, বঙ্গবন্ধু থাকার সময় আওয়ামী লীগ খুবই পাওয়ারফুল ছিল। যখন বঙ্গবন্ধু মারা গেছে আওয়ামী লীগের এক্সিস্টেন্সই ছিল না। এই এক্সিস্টেন্সটা আবার ক্রিয়েট করতে হয়েছে হাসিনা এসে তার এক্সিস্টেন্সটা আবার ক্রিয়েট করছে। সিমিলারলি জিয়া, বিএনপি, জিয়া যখন মারা গেছে পার্টি আবার কয়েকদিন কোনো কিচ্ছু নাই, হারাই গেছে, আবার খালেদা জিয়া ধোয়া লাগছে। কিন্তু জামাতের অঙ্গ সংস্থা ছাত্র শিবির, এদেরটা হচ্ছে একটা ক্যাডার বেসড অর্গানাইজেশন এবং এইখানে একটা চেইন অফ কমান্ড থাকে। এইখানে যদি 10 জন নেতা মারা হয়, নিচ থেকে 10 জন নেতা দাঁড়ায় যাবে আবার ওই ফিল আপ করার জন্য। আরো 10 জন মারবেন, নিচ থেকে 100 জন দাঁড়ায় যাবে। সো এই জায়গায় হচ্ছে মেইন ডিফারেন্সটা। এবং জামাত সবসময় যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটা একটা আইডিওলজি, নট আমার নেতা এটা করছে সেটা করছে। ইটস নট লাইক দিস, ইটস আইডিওলজি। যে হ্যাঁ, তারা রিলিজিয়ন বা হোয়াট এভার ইট ইজ, ইটস আইডিওলজি তারা রিপ্রেজেন্ট করতেছে তাদের কান্ট্রির সামনে। বাট আদার হ্যান্ড, আপনি যদি জিয়াকে বাদ দেন, বিএনপি ইজ হোয়াট, জিয়া ফ্যামিলি বাদ দিলে বিএনপি কি অবস্থা আমরা দেখতেছি এখন। সো ইটস এন্টায়ারলি ফ্যামিলি বেসড। আওয়ামী লীগ যদি দেখি, সেম ফ্যামিলি বেসড, বিকজ তার আর কোনো ফ্যামিলি মেম্বার নেই, সে একাই আছে এখন। বাট সে কিন্তু তার নিজের জায়গাটা ক্রিয়েট করছে। ইটস নট লাইক যে আওয়ামী লীগের লেগাসি পেয়েছে, তার ফ্যামিলি সব মারা গেছে, সে সিম্পিতি পেয়েছে এবং সে ওইখান থেকে নিজে পলিটিক্যালি নিজের একটা পজিশন সে ক্রিয়েট করে ফেলছে। এগেন ইটস এন ওয়ান ম্যান শো। জামাত এখন জামাতের প্রেসিডেন্ট বা নায়েবে আমির কে আমরা অনেকেই জানি না এবং জানার প্রয়োজন মনে করি না, কারণ ইট ডাজন্ট ম্যাটার কে আমির না, এটা ম্যাটার না, বিকজ এটা একটা আইডিওলজি যেটা তাদের যে প্রিন্সিপাল আছে সেইভাবে এগুলো পরিচালিত হয়, একটা পার্সোনাল ইচ্ছার উপর না। এখন হাসিনা যদি ইচ্ছা করে এটা হবে, এটাই হবে। বাট জামাতের একজন আমির যদি চিন্তা করে এটা হবে, এটা হবে না, তার আইডিওলজি যা বলে সেটাই হবে। তো এই যে তারা তাদের পলিটিক্সটাকে একটা অন্য লেভেলে নিয়ে গেছে এবং তাদের প্যাটার্নের সাথে এই যে এখন স্টুডেন্টের যে মুভমেন্ট গুলো যেভাবে চেঞ্জ হয়েছে, ইটস ট্রু যে সামওয়ান ইজ বিহাইন্ড দিস, যে অ্যাকচুয়ালি লিড করতেছে। এখানে আমার মনে হয় অফকোর্স এখানে ক্লিয়ার এজ এ ডে লাইট যে ইটস এতটা অর্গানাইজ ভাবে হওয়াটা, এটা কোনো আমাদের মনে হয় না। আওয়ামী লীগ সরকার মানে 1/11 এর পরে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা নিল, এখন পর্যন্ত আওয়ামী লীগ সরকার যায় না। এখন পর্যন্ত এত অর্গানাইজড ভাবে কোনো আন্দোলন বা কোনো মুভমেন্ট এখন পর্যন্ত হয় নাই। বিএনপি কয়েকবার সমাবেশ করছে, জনসমাবেশ হয়েছে, ইস ভেরি স্ক্যাটার্ড। সমাবেশের মধ্যে 2টা টিয়ারশেল মারলে সমাবেশ 10 মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাট দিস ইজ ডিফারেন্ট সিনারিও, যেখানে গুলি করতেছে এবং পরের দিন মানুষ বুক চিলাই দিতেছে, ঠিক আমার গুলি করো। এন্ড যেটা আপনি মাত্র বললেন যে কে লিড দিতেছে, এখানে যদি জামাতের কেউ হয়ে থাকে, ফর এক্সাম্পল সে জামাতের বা শিবিরের কেউ হয়েও থাকে, কিন্তু তার whenever he is dying আইডেন্টিটি আসতেছে না যে সে শিবির, আইডেন্টিটি আসতেছে সে হচ্ছে রুয়েটের, আইডেন্টিটি আসছে সে এমআইএসটি, সে কোনো ঢাকা ইউনিভার্সিটি বা এনি ইউনিভার্সিটি, যেটা তাদেরকে ট্যাগ করা হচ্ছে ইউনিভার্সিটি ওয়াইজ। তাদের আইডেন্টিটিটা হচ্ছে তাদের কোন ইনস্টিটিউশন থেকে, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে। এক্স্যাক্টলি। সো যেটাই অ্যাকচুয়ালি হওয়া উচিত, বা যেটা এতদিন হয়ে আসে না। এতদিন কেউ মরলে, কেউ যদি বিএনপি শিবিরের মতো, তার মানে ইজ জাস্টিফাইড। কেউ মানে মরছে তো অমানুষের বাচ্চা, তো মানে হিজ মানে মশা মাছি, সো ওর বাচ্চার কোনো অধিকার নেই, ওর মরছে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তো এই ট্যাগিংটা এবার করতে পারেনি বিকজ অফ দি সিচুয়েশন। And I think it's not it's been planned for years. It doesn't have money out of nowhere to have হয়নি। And আরেকটা ইম্পর্টেন্ট জিনিস জামাতের ব্যাপারে, হয়নি সরি, এই প্ল্যানটা, এই ছাত্র কোটা আন্দোলন থেকে এটাকে এইভাবে চেঞ্জ করাবে, এটা অনেকদিন আগের প্ল্যান। হ্যাঁ, yes, I think এটা তো আওয়ামী লীগের প্ল্যান। আওয়ামী লীগের প্ল্যান জামাত আগে থেকে কেমনে করবে? জামাত জাস্ট they took that they were waiting for the time. I think they were well prepared. They were just waiting. Always well prepared. That's another difference between Jamaat and other political parties. Because হইতেছে তোর টাকা, আজকে যদি আপনার টাকা থাকে, আপনি আওয়ামী লীগে জয়েন করতে পারবেন, ভালো পোস্ট পাবেন, আপনি এমপি হবেন। আজকে আপনার
ইনফ্লুয়েন্স আছে, ইউ ক্যান জয়েন বিএনপি এনি টাইম। Even if you're a fucking billionaire, you cannot even be the lowest member of the Jamaat because there are some certain very strict protocols যেটা সারপাস করে কারো পক্ষে যাওয়া সম্ভব না। ইভেন জামাতে নায়েবে আমিরের ছেলেও উঠতে পারবে না, মানে সে চাইলে তার ছেলেকে একটা ইম্পর্টেন্ট পোস্টে বসাতে পারবে না। হি হ্যাজ টু গো থ্রু অল দ্য স্টেপস। ইটস লাইক আ মিলিটারি। দ্যাটস আমি বললাম যে ওরা মিলিটারির মতো অর্গানাইজ করে, যে একটা যতই জেনারেলের ছেলেও যদি আর্মিতে যায় সে সেকেন্ড লেফটেন্যান্ট থেকে স্টার্ট করবে, হি ক্যানট বি মেজর ডিরেক্টলি। হ্যাঁ, তো জামাতের মধ্যেও ওই স্টেপ গুলো পার হয়ে আসতে, প্রত্যেকটা স্টেপ পার হওয়া কি টেকস আ লট অফ টাইম, ডেডিকেশন, রিকোয়ারমেন্ট। সো দিস ইজ আ টেস্টিমেন্ট যে ওই পোস্টে আসছে সে প্রুভেন। হ্যাঁ, সে তাকে টাকা দিয়ে কেনা যাবে না, বা সে বিক্রয় করবে না, বা সে ইয়াগুলো করবে না। এই কনফিডেন্সটা জামাত, তাদের সংখ্যাটা কম হইলেও এত এফেক্টিভ তার এই জন্য, বিকজ হইলো they have that influence over the party, যেটা অন্য কোনো পার্টির নাই, কোনো পার্টির নাই। সো আই থিঙ্ক এটা একটা তাদের বড় একটা অ্যাডভান্টেজ, এইভাবে এই এত কিছু অ্যাডভার্সিটির মধ্যেও টিকে থাকা। এখন তারা অবসলিট হয়ে যায়নি বিকজ অফ দিস। খুব একটা সারপ্রাইজিং জিনিস, ইফ ইউ ক্যান সি, জামাতে নিবন্ধন বাতিল করছে বা জামাতকে নিষিদ্ধ করতে হবে, নট ইভেন শিবির। শেখ হাসিনা পয়েন্ট নাই, মানে পয়েন্ট, তাই না? আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, জামাত ওয়ার্কস লাইক জিউস। আমি ওদের প্যাটার্নের সাথে মিলাচ্ছি, কারণ জামাত অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে দে হোল্ড আ মেজরিটি অফ দ্য স্টেক স্টিল, দো অনেকে ওল্ড হয়ে গেছে, আই নো, ইসলামিক ব্যাংক and their hospitals, মানে আরো অনেক অর্গানাইজেশন আছে, ফর দ্যাট রিজন এখানে সরকার আটকে গেছে আমার মনে হচ্ছে, and নিষিদ্ধ করতে পারে না আলটিমেটলি। জামাতকে নিবন্ধন বাতিল করছে, that's the best I think they can do for now. And so আমাদের এই কনভারসেশনে can we conclude, মানে আমরা এটা বলতে পারি যে জামাত is directly in this, though we don't know the identity, but we can We can assume, we cannot say for sure because we don't have any solid concrete proof, so we'll not claim that পিছনে জামাত আছে, or আমরা এটাকে কোনোভাবে questionable কোনো কিছু করতে যাচ্ছি না। We are just analyzing from a very academic point of view what can be the reason. হ্যাঁ, একটা জিনিসকে আমরা বস্তুনিষ্ঠভাবে এবং আনবায়াসড ভাবে জিনিসটাকে দেখার চেষ্টা করতেছি। সো এখানে আমরা জামাতকে গ্লোরিফাই করতেছি না, আবার জামাত বলতে নিষিদ্ধ, জামাত হারাম এভাবে দেখতেছি না। এভরিওয়ান হ্যাভ ইকুয়াল অপরচুনিটি। ইভেন যে আওয়ামী লীগের অমানুষগুলা এখন যে কাজগুলা করতেছে, এদেরকেও যে একদম কুকুর বিড়ালের মতো করে ফেলতে হবে সেটাও আমি এগ্রি করি না। দে উইল ব্রট টু জাস্টিস। তারা যে পরিমাণ পাপ করছে সেই পাপের জন্য তার এমনি মৃত্যুদণ্ড পাবে, দ্যাটস আ ডিফারেন্ট থিং। কিন্তু আমি তাকে পিটায় মারবো না, জাস্ট সে আওয়ামী লীগ বলে তাকে আমি গালিগালাজ করে তাকে অমানুষের মতো ট্রিট করবো না। হ্যাঁ, বিকজ হাসিনা অলরেডি যা করছে আমাকে তাকে পিটায় ফেলা না, তার 50 মাস মৃত্যুদণ্ড দেওয়ার পরও তার মানে এই সোফার যা করছে তার টোটাল মৃত্যুদণ্ড 100 ক্রস করবে। হ্যাঁ, তো সো এখানে আমি এই জিনিসটাকে এভাবে দেখতে চাই যে ভেরি অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ। আমি বলতেছি জামাত খারাপ, আমি বলতেছি জামাত এটা সেটা, জামাত অস্পৃশ্য, কিন্তু জামাত অস্পৃশ্য হলো এই অস্পৃশ্য শক্তি কিন্তু ইজ এফেক্টিং ইউর লাইফ, ইট এক্সিস্ট, হ্যাঁ, এন্ড ইটস ডুইং ইটস জব। সো তুমি এতই যাকে ডিমিং করতেছো, হ্যাঁ, সে কিভাবে এই জিনিসটাকে সাস্টেইন করতেছে, ইউ হ্যাভ দেয়ার সামথিং টু থিঙ্ক অ্যাবাউট। হ্যাঁ, যে কেন করতে পারতেছে বা কোত্থেকে হচ্ছে। So that's why we are seeing everything from a very in a very objective way, যে possible reasons গুলো কি হইতে পারে। Yeah, I think it's a very important thing. আমাদের এখানে আমাদের discussion উঠে গেছে জামাত, which was not expected, but yeah, I think it's a very valid point, I guess. And even জামাতকে আমরা আওয়ামী লীগ, আমরা দেখছি verbally they are saying they're terrorists, this and that, but by law or by court they haven't been declared, so we can say it's a valid political party in Bangladesh. Acha, we have been with Jamaat and all those things. Now, right now, আচ্ছা, এখন আমার মনে হয় দেশের সিচুয়েশন, মানুষের মাইন্ডসেট, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি, যে মানুষ যদি army part, like, because they're on the ground right now, can we speak that part of the discussion and also the people psychology, like সেনাবাহিনী এখন তো রাস্তায় আছে, সেনাবাহিনী আসার আগে মানুষের কি অবস্থা সেটাকে জানবো, সেটা বোঝা উচিত যে অ্যাকচুয়ালি মানুষজন কিভাবে কি ফেস করছে। যেটা আমি বললাম যে মানুষজন কিন্তু প্রচন্ড ভাবে এই আন্দোলনটার সাথে নিজেকে একাত্মতা ঘোষণা করছে, তাদের মৌন সমর্থন প্রচন্ড ভাবে ছিল। আমি একটু এক্সপ্লেন করি তাদের সমর্থনের লেভেলটা কোথায় ছিল। যতদিন পর্যন্ত আমাদের হাতে ইন্টারনেট ছিল, ইন্টারনেট বন্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা দেখছি কতটা ওয়েল অর্গানাইজ ভাবে প্রাইভেট ইউনিভার্সিটি তাদের রেজিস্ট্যান্স গড়ে তুলছে এবং পুলিশ কিভাবে পিছু হচ্ছে। হ্যাঁ,
বিটিভি পুরাই দিছে, বাতাবি লেবু পুরাই দিচ্ছে, সেতু ভবন থেকে শুরু করে ফ্লাই কি বলে ওই যে শহীদ আখড়াতে যাত্রাবাড়ি থেকে ইয়ে করলো, টোল প্লাজা। টোল প্লাজা থেকে শুরু করে ইট ওয়াজ অ্যামেজিং অ্যামেজিং। এবং এই পুরো ঘটনাগুলি ঘটার সময় সাধারণ মানুষ পাগলের মতো সাহায্য করছে। হ্যাঁ, আমি নিজে এবং পার্টিসিপেট, শুধু সাহায্য না, পার্টিসিপেট। প্রথম দিকে তখন পার্টিসিপেট করে নাই, কিন্তু পরবর্তী হ্যাঁ প্রথম দিকে আমি যেটা বলতেছি যে প্রথম দিকে তখন এটা মনোসমর্থন এত পর্যায়ে ছিল, মানুষ খাবার নিয়ে দাঁড়ায় ছিল, পানি যেখান থেকে যে গেছে পানি নিয়ে দাঁড়ায় ছিল, মানুষ মাইর খেয়ে আসছে, নর্মাল মানে আন্টিরা যেটা বলে আর কি, একদম আন্টিরা দাঁড়ায় থেকে ব্যান্ডেজ করে দিছে, যে যার মতো করে মানুষ মানে পোলাপাই মেইন রাস্তা মাইর খেয়ে গলিতে ঢুকতে, গলিতে সব মানে বক্সিং রিং এর মতো সব মানে সব রেডি, খালি কোন রকম গলিতে এসে পড়তে পারলেই চলতেছে। হ্যাঁ, রাস্তায় পানি, খাবার, কেক, বিস্কুট, চানাচুর দিয়ে বসে পড়ে রয়েছে, কেউ খাওয়া কারো সময় নেই। রিক্সাওয়ালারা পর্যন্ত দুইটা বিস্কুট করে অল টাইমের বনরুটি কিনে কিনে স্টুডেন্টদেরকে খাওয়াইছে, সিএনজি ওয়ালা খাওয়াইছে। তারপরে যখন টায়ার পুড়িতে গেছে, ইভেন যখন একটু আন্দোলন ভায়োলেন্ট হয়েছে, তখন ট্রাকওয়ালারা, বাসওয়ালা বাস স্ট্যান্ড থেকে নিজেদের বাস থেকে স্পেয়ার টায়ার খুলে দিয়ে দিচ্ছে পুরান। হ্যাঁ, কারো তো চাওয়াও লাগে নাই। সো ইট ইজ আনপ্রেসিডেন্টেড, মানুষের প্রচন্ড সমর্থন ছিল। হ্যাঁ, কারণ হচ্ছে কি আমি অলরেডি আমরা এক্সপ্লেন করছি যে এরকম একটা অন্যায় আন্দোলনে সরকারের এইটা একটা অবৈধ সরকারের বিরুদ্ধে মানুষের যে চাপা ক্ষোভ, সেখান থেকে যখন জিনিসটা মানে এক্সট্রিম পর্যায়ে চলে গেল, তখন কি হলো, মানুষও নিজের সাথে জয়েন করা শুরু করলো। যখন দেখলো আমার কথা যে আমি স্টুডেন্ট না, কিন্তু আমার ভাই বা আমার ভাইস্তা, আমার ভাগ্নে, আমার একটা কম বয়সী আত্মীয় যে বা পরিচিত কেউ যে এই আন্দোলনে আহত হচ্ছে, তখন কি আমি আগে আসবো না? তো এই জিনিসটা মানুষকে উদ্বুদ্ধ করছে। আর মানুষের তো চাপা ক্ষোভ আছে, মানুষের তো প্রচন্ড পরিমাণ ঘৃণা। সরকার কিন্তু একটা আইভরি টাওয়ারে থাকে, সরকার কিন্তু জানে যে মানুষ পছন্দ করে না, কিন্তু এই অপছন্দটা, এই ঘৃণার পরিমাণটা, এই ইন্টেন্সিটিটা কতটুকু আমি নিশ্চিত হয়ে বলতে পারি সরকারের টপ লেভেল একেবারেই দে আর নট অ্যাওয়্যার অফ ইট। হ্যাঁ, এবং শুধু কিন্তু এরকম না যে আমার কোনো পরিচিত কেউ ছাত্র, আমার কেউ আত্মীয় ছাত্র, এরকম না। যখন এই সব সাধারণ জনগণ পার্টিসিপেট করা শুরু করছে, তখন একদম টোকাই থেকে শুরু করে রিক্সাওয়ালা, এই দিনমজুর যারা কাজ করে, সবাই কিন্তু ঢুকে গেছে। কারণ কি, এই গরিব মানুষের এই ক্ষোভটা অনেক দিনের ক্ষোভ, এই ক্ষোভটা আজকে একদিনের ক্ষোভ না। অনেকে এটা ভাবতে পারে যে এই জিনিসটা এখন কোটা আন্দোলন আছে, কিন্তু এই জিনিসটা এখন আর কোটা আন্দোলনে নাই। কারণ কি, সাধারণ মানুষ স্বাধীনতা চায়, সাধারণ মানুষ নিজের লাইফের যে স্টিয়ারিং পজিশনটা সেটা সে আবার ফেরত চায়। তো সাধারণ মানুষ এই জন্যই কিন্তু এখন কিন্তু আমরা শুনতেছি যে প্রতিদিন হাজার হাজার মানুষ, এই হাজার হাজার মানুষের মধ্যে কিন্তু সবাই যে ছাত্র তা না, সাধারণ মানুষ চলে আসছে। এবং গরিব শ্রেণী যারা সমাজের গরিব শ্রেণীর মানুষ, এরা বেশি আসছে। কারণ কি, এদের মধ্যে ক্ষোভটা আরো অনেক বেশি জমেছিল। এবং এখন এই জিনিসটাকে বারবার গত 2 দিন ধরে আমরা দেখতেছি যে ছাত্রদেরকে নিয়ে একটা সাজানোর স্টাইল, যে কোটা আন্দোলন দাবি মেনে নিলাম, এখন বিভিন্ন তোমরা ভাই, সমস্যা যে- হ্যাঁ তোমরা এখন সবাই ফেরত যাও, তোমরা এখন ভাই সবাই বাসায় যাও। এখন যা থাকবে কোটা আন্দোলন কোয়ালিফাই করে দিচ্ছে, এটা অন্য আন্দোলন, এটা কেন শক্তভাবে দমন ইভেন আজকেও যদি এই যে কোর্টের রায় হয়, জিনিসটা এরকমই পড়তে ট্রাই করবে, ভাই আমি তো মেনে নিলাম তোমাদের কোটা আন্দোলন শেষ, এখন আর কি করবো, এখন তো বাসায় যাবে, এখন যুদ্ধ। কিন্তু এটা কোটা আন্দোলন নাই, এটা একটা গণ অভ্যুত্থান, এটা হচ্ছে একটা স্বৈরাচারের পতনের আন্দোলন। তো এই আন্দোলনটা চলতেই থাকবে যতদিন এই স্বৈরাচারের পতন না হয়। এখানে যতই ন্যারেটিভ সাজানো হোক না কেন, কোন ন্যারেটিভ আসলে দিন শেষে কাজ করবে না। Well, তো do you think যে আজকে যদি আজকে যেটা আসে from the court, will this make an effect to the current? No, I don't think so. এখানে একটা জিনিস বুঝতে হবে, দেশের মানুষ যখন ইন্টারনেটটা কেটে দিছে, কিন্তু ইন্টারনেটের কাটার দুইটা সাইড আছে। একটা সাইড হচ্ছে কি মানুষের যাতে কোনো ধরনের খোঁজ খবর না যায়, হ্যাঁ, এই জিনিসটাকে এনশিওর করা যাতে তথ্য না যায়। এটা ট্রু যে তথ্যগুলো আমাদের কাছে সবাই আসতে দেখে মানুষের যে জিত ক্ষোভটাকে চ্যানেল হইতে পারছে, যে আমি এখন জানতে পারতেছি না কোথায় কি হচ্ছে। আমরা বুঝতেছি মানুষ মরতেছে, আমরা বুঝতেছি আন্দোলন হচ্ছে, আমরা শুনতেছি যে কোথায় কি হচ্ছে, ডিটেল দেখতেছি না। যখন আমি চোখের সামনে দেখবো যে পিটায় মেরে ফেলতেছে, ওই ভিডিও দেখার পর আমার যে রিয়াকশন হবে, আমি যখন শুনলাম যে আজকে নিহত 10 জন, রিয়াকশন কখনো সেম হবে না। তো সেই জিনিসটাকে তারা ভালো মতো গার্ড দিতে পারছে। তারপর হচ্ছে গিয়ে মানুষের মধ্যে কোঅর্ডিনেশন, যে এখানে আন্দোলন করতেছে ওইখানে পুলিশ আসতেছে, এই যে কোঅর্ডিনেশনটা বন্ধ হয়ে গেছে। তো এই দিক থেকে তারা সফল। কিন্তু যেখান থেকে তারা মিস করছে আমার মনে হয় সেটা হচ্ছে, দিস ইজ নট 2012 or 2015 anymore, this is 2024, যেখানে মানুষ একবেলা ভাত না খাইলেও বাঁচবে, কিন্তু একবেলা ইন্টারনেট ছাড়া বাঁচতে পারে না। পিপল আর এডিক্টেড টু দ্য সোশ্যাল মিডিয়া এন্ড দ্য ইন্টারনেট। যেখানে এরকম আনসার্টেনিটির মধ্যে আছে, সেখানে মানুষ দে আর ডাইং টু নো সামথিং, জানতে পারতেছে না। সো
it is having an extreme effect on their mental health and mind psyche. এক নাম্বার। 2 নাম্বার হলো I think it's a necessity. The internet, it's a necessity. It's no more like an addiction or something, I guess. it is necessary and It's addiction at the same time. It's কারণ both. it is a both because necessity-র জন্য you not always fight. Necessity-র জন্য ফাইট করলে 15 বছর আওয়ামী লীগ টিকে থাকতো না। ওকে, আওয়ামী লীগ টিকতে পারছে হচ্ছে because you know to compromise with your necessity, you know to how to compromise with your rights, you know how to get your ass fucked. হ্যাঁ, you are completely fine with it. বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য আমার এই লাইনটা যে you are completely fine getting your ass fucked because maybe you are getting something through your mouth. হ্যাঁ, মুখ থেকে যে ঢুকতেছে, that's why you are ready to sacrifice your ass. তো এটা যদি না করতো তাহলে কোনোদিন আওয়ামী লীগ আজকে এই পর্যায়ে আসতে পারতো না। হ্যাঁ, আওয়ামী লীগ কিন্তু 2008 সালে এইসব কাজগুলো করতো না যেগুলো সে এখন করে। হ্যাঁ, আজকে যদি হাসিনা টিকে যায়, ফর এক্সাম্পল, সামহাও এই আন্দোলনটা শেষ হয়ে গেল। হাসিনা এখন পর্যন্ত যা করছে, যদি টিকে যাওয়ার পরবর্তী সে 5 বছর যা করবে সেই তুলনায় ইটস নাথিং। মানে হাসিনা এখন পর্যন্ত নিষ্পাপ শিশু, সে নেক্সট 5 বছরে যা করবে যদি সে আজকে বেঁচে থাকে এবং সে যদি ক্ষমতা থাকে। সো এই জিনিসটাকে আমরা, এই মনস্টারটাকে আমরা ক্রিয়েট করছি বা আমরা ক্রিয়েট হইতে দিছি আমাদের চাটুকারদের জন্য, আমাদের স্বার্থের জন্য, আমাদের লোভের জন্য। হ্যাঁ, আমাদের ভয়ের জন্য। ভয় মানে কি? ভয়ের তো কিছু না। ভয় কি আছে? ভয়টা হইলো যে আমার রেপুটেশন চলে যাবে, আমার চাকরিটা চলে যাবে, আমার বিরুদ্ধে ছাত্রলীগ লাগবে, আমার বিরুদ্ধে এটা লাগবে, পুলিশ লাগবে, এই ভয়টা। কয়জনের বিরুদ্ধে লাগবে? এখন যদি সবাই আমরা এই জায়গাটা স্ট্যান্স নিতে, এখন পারতেছে না কেন? এখন কি নিতেছে না স্ট্যান্স? এখন নিচ্ছে, গুলি করে মেরে ফেলতেছে। হ্যাঁ, বলতেছে কি? হ্যাঁ, সো দ্যাটস দ্য থিং। আমরা এটা অ্যালাউ করছি দেখেই আজকে এই পর্যন্ত আসছে। এবং এখন আমাদের মাঝখানে এরকম অনেক রাজাকার, যেটা 71-এ যে রোল প্লে করছে সেই রোল প্লে করে এখন অনেকে আছে। ছাত্রলীগ আমাদের জন্য থ্রেট না, আওয়ামী লীগ আমাদের জন্য থ্রেট না, বিকজ উই নো আওয়ার এনিমি। যে আওয়ামী লীগ এই কাজ করছে, আওয়ামী লীগ খারাপ, ছাত্রলীগ খারাপ, নো ওয়ান ইজ ইন ডাউট। কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কিছু জারদ সন্তান এবং অমানুষের বাচ্চা, যারা হচ্ছে জিনিসটাকে মানে কি বলে, সুগার কোট করে জিনিসটাকে মানে অন্য পথে ডিরেক্ট করে ট্রাই করতেছে। মানে এখানে 2 রকম মানুষ। একটা হচ্ছে কি আওয়ামী লীগের প্রোপাগান্ডা ছড়ানো লোক, যে দে আর পেইড টু ডু দ্যাট, দে প্রফেশনালি ডুইং ইট। যে এখন ন্যারেটিভ টুগুলো চেঞ্জ করার জন্য অনলাইনে ফেক অ্যাকাউন্ট দিয়ে, বট দিয়ে আওয়ামী লীগ ইজ ডুইং এভরিথিং এট দ্য ডিসপোজাল। কিন্তু এট দ্য সেম টাইম কিছু জেনুইন মানুষ আছে, কিছু জেনুইন অমানুষের বাচ্চা আছে। আমি গালিগুলো ঠিক মতো শুধু দিতে পারতেছি না, সরি ফর দ্যাট। বাট এগেন আছে যারা জিনিসটাকে তাদের ন্যারেটিভ থেকে দেখে। আমি এক্সাম্পল দিই, 115 জনের বেশি মানুষকে পাখির মতো এভাবে নির্মম ভাবে একটা স্বাধীন দেশে মারার পরে কোন সরকার টিকতে থাকার তার বাঁচার কোনো অধিকার নাই। হাসিনা শুড বি হ্যাংড। পদত্যাগ অনেক পরে, হাসিনা শুড বি হ্যাংড, বিকজ তারে এইভাবে মানুষ মারার রাইট কে দিছে? সে কাজগুলো কেন করতেছে? ক্ষমতা থাকার জন্য। শি ডাজন্ট হ্যাভ এনি লেজিট পয়েন্ট, হ্যাঁ, যে এটার জন্য করতেছে বা ওইটার জন্য, এই দমন, ওই সন্ত্রাস, এই জঙ্গি, নাথিং টু ডু। শি ইজ জাস্ট ডুইং ইট জাস্ট টু স্টে ইন দ্য পাওয়ার। সে এটার জন্য অলরেডি ইলেকশন রিগ করছে, তাই না? সে তো ক্ষমতায়, সবকিছু তো তার সব নেগেটিভ খারাপ কাজগুলোর মেইন রিজনটাকে ক্ষমতায় থাকা। তো এই ক্ষমতা থাকার জন্য সে যে কোনো কিছু করতে রাজি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, হাসিনা আজকে এই পর্যায়ে আসার জন্য যে মানুষগুলা দায়ী, সেই মানুষগুলো এখনো আছে। ফর এক্সাম্পল, তারা এখন বলতে চাচ্ছে যে কোটা আন্দোলন, ইট ইজ নো লঙ্গার এ কোটা আন্দোলন। তারপর তারা বলা ট্রাই করতেছে, আই এম গিভিং সাম এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই দোজ সন অফ বিচেস। তো এরা বলবে যে ভাই যা হয়েছে অনেক হয়েছে, আর কোনো লাশ চাই না, আর কোনো মায়ের কোল খালি চাই না। তার মানে কি? তার মানে হচ্ছে মায়ের কোল খালি চাই না, আন্দোলন বন্ধ হয়ে যাবে, হাসিনাকে সবকিছু যা হাসিনা যেমনি চায় সেমনি মেনে নিলে তো সবকিছু বন্ধ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, তো ঘুরে ফিরে তারা এই জিনিসটাই, হ্যাঁ, কিন্তু তারা ডিরেক্টলি বলবে না। তারা বলবে হচ্ছে আর কোনো কোল খালি চাই না, আমি কোনো ঝামেলা চাই না, দেশের উন্নতি চাই, হ্যাঁ, কোনো ধরনের অস্থিতিকর পরিস্থিতি আর ভালো লাগে না, আমি অফিসে যেতে পারি না, আমি এটা পারি না। কেন আমি এরকম স্টেটাস দেখছি যে পুলিশের লাইফ কি লাইফ না, পুলিশরাও তো মানুষ, পুলিশের সাথে এরকম করা হইতেছে, এটা তো ঠিক না। সো অনেক ভাবে অনেক ন্যারেটিভ দিয়ে জিনিসটা মানে এখন ওরা সরাসরি ছাত্রলীগ একটা বলতেছে না, যদি একটু ভালো, কারণ এখন তো ছাত্রলীগ বলতে পারবে না, রেশন হলে পড়ে এখন তো আর বলতে পারবে না। এখন হচ্ছে এই যেটা ডিফারেন্ট স্টাইলে বলা। তো Even though what I think, even though Sheikh Hasina stands, যদি দাঁড়ায় যায়, in case, I don't think Chhatri League we can stand. I think that's over.
হাসিনা নিজেই দাঁড়াতে পারবেন। হাসিনা যদি এই somehow If in case, আল্লাহ না করুক, যদি হয়, ইভেন ইন কেস হাসিনা যদি টিকেও যায়, কথার কথা যে সামহাও এই আন্দোলনটাকে সে প্যাসিফাই করে ফেললো, হ্যাঁ, যে কোনো ভাবে করে ফেললো, মানুষের মাইন্ডসেট তো চেঞ্জ করতে পারবে না। মানুষের যে ঘৃণা যে যেভাবে ছড়াইছে, এটা তো চেঞ্জ করতে পারবে না। এই ন্যারেটিভ তো চেঞ্জ হবে না। ছাত্রলীগ তো কখনো দাঁড়াতে পারবে না। ছাত্রলীগ সারাটা জীবনের জন্য পরে এবার ধ্বংস হয়ে গেল। এই জায়গায় ছাত্রলীগ এখন সন্ত্রাসী সংগঠন হিসাবে এটা স্বীকৃতি পাওয়া জাস্ট এ ম্যাটার অফ টাইম। উই আর অলরেডি ওয়ার্কিং এন্ড পুরা মানে প্রবাসী যারা আছে দে আর ভেরি পেস্ট। ইউ হ্যাভ নো আইডিয়া কি পরিমাণ পেস্ট। লাইক আমার মনে হয় যে আন্দোলনে প্রবাসীরা থাকতো তারা কোনো আইন মানতো না। তারা এখন যে ঘটনাগুলো বিক্ষিপ্ত ভাবে শুনতেছে যে পুলিশ পিটায় মেরে ফেলতেছে, পুলিশের বাসায় বাসায় গিয়ে আগুন ধরাই দিতেছে, অসংখ্য পুলিশ স্টেশন আগুন ধরাই দেওয়া হয়েছে, পুলিশরা ভয়ের চোটে পালা যেতেছে, অস্ত্র লুট করা হইতেছে। এই জিনিসগুলো স্ক্যাটার ভাবে হচ্ছিল। কিন্তু প্রবাসীদের রাগ এবং ক্ষোভ এতটা বেশি যে তারা যদি অ্যাকচুয়ালি ক্ষমতায় থাকতো এই ঘটনাটা ইচ এন্ড এভরি ওয়ান হতো। বাংলাদেশে অ্যাটলিস্ট 1 লাখের পুলিশ আমার মনে হয় যে তারা মানে লিটারালি দে আর রেডি টু ইভেন কিল। দে ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট দ্য মোরালিটি, দে ডোন্ট গিভ আ শিট অ্যাবাউট যে এটা আইন কি আইন না, ভালো কি, এসব করার টাইম নেই। ইটস অল অ্যাবাউট এক্সট্রিম হেট্রেড এন্ড এক্সট্রিম মানে এটা কি বল সাপ্রেশন থেকে যেই মাইন্ডসেটটা আসে, যেই মাইন্ডসেট না 71 থেকে গ্লোরিফাই করা হয় না, ঠিক এক্স্যাক্ট একই মাইন্ডসেট। 71 যুদ্ধ মানুষ করছে পাকিস্তানিদের এক্সট্রিম ঘৃণা থেকে, যে আমার বোনকে রেপ করছে, আমার ইয়াকে রেপ করছে, আমার ভাইরে মারা ফেলছে, হ্যাঁ আমাকে এরকম ইয়া করছে, ওইখান থেকে তো এই ক্ষোভটা, সেখান থেকে তো এত গ্লোরিফাই করা হয় এই মাইন্ডসেটটারে। এক্স্যাক্ট সেম মাইন্ডসেট এখন আমাদের আরো এক্সট্রিম ভাবে আছে। সো তুমি যদি এই কথাটা বলতে চাও যে এখন এটা অন্যায়, এটা নিয়ম ভঙ্গ, তাহলে তো তোমরা দেশদ্রোহ 71 প্রত্যেক মোমেন্টে করছো, তো ওগুলোর জন্য আগে বিচার করো। হ্যাঁ, সেম ন্যারেটিভ, খালি হইতেছে যে তোমার জিনিসটাকে প্যাকেজিংটা ডিফারেন্ট, কিন্তু র টু দ্য কোর সেম এসেন্স। And that's why we are saying it the independence 2.0, দ্বিতীয় স্বাধীনতা। এই জন্য মানুষজন অনেকে বলতেছে, বিকজ দিস ইজ নাথিং লেস দেন স্বাধীনতা। রাস্তার মধ্যে কোলাটেরাল ড্যামেজ কি পরিমাণ হচ্ছে, এই জিনিসগুলো আসতেছে না, খালি আন্দোলনের মৃত্যুগুলো আসতেছে। হ্যাঁ, আমি যেমন একটা ইনফরমেশন পাইলাম, সেটা হচ্ছে আইডিয়াল স্কুলের একটা টিচার, ওনার ক্লাস 7-এ পড়া ছেলে দোকানে গেছে আনতে, এবং মানে বাইরে গেছিল, ওখানে পুলিশ তো র্যান্ডমলি গুলি করতেছে, বিজেপি গুলি করতেছে, এবং সেই গুলি থেকে হি ওয়াজ শট এন্ড হি ওয়াজ ডেড। হ্যাঁ, এরকম চোখের পলকে এই ঘটনাগুলো অসংখ্য জায়গায় করতেছে। আমরা অসংখ্য কয়েকটা ছবি আমাদের নেট বন্ধ করা পাচ্ছি না, আমরা দেখছি যে মানে মার্কেটে রাস্তা সিঁড়ির মধ্যে মানুষ পড়ে আছে, রাস্তার মধ্যে মানুষ পড়ে আছে। হ্যাঁ, সো দে ওয়ার নট প্রোটেস্টার্স, দে আর নট ইভেন প্রোটেস্টিং, দে ওয়ার জাস্ট আ কোলাটারাল ড্যামেজ। এই জিনিসটাকে সেম থিং 71-এ হয়েছে না, কিন্তু 71-এ আমাদেরকে এই কাজটা করছে হচ্ছে বাইরের আমাদের হানাদার বাহিনীরা, বা হচ্ছে পূর্ব পাকিস্তান, দে আর নট আস, বাট এখন আওয়ার ওন পিপল। our government is supposed to protect us. আগেই থাকবে একটা, আমার মতে হাসিনার মৃত্যুদণ্ড, দ্যাটস দ্য অনলি দ্যাট পিপল শুড ওয়ান্ট। এখানে মিনিমাম হচ্ছে এখন এই জিনিসটাকে, অফকোর্স এই র ইমোশন দিয়ে তো আর দেশ চলে না, প্রত্যেক এভরিথিং হ্যাজ আ রুল এন্ড ল। সো সেই ল অনুযায়ী আমরা বলতে পারি যে হাসিনার পদত্যাগ। কিন্তু এর ছাড়া অন্য যে কোনো ন্যারেটিভ যে কেউ বলতে চাচ্ছে, আইডেন্টিফাই দোজ মাদারফাকার্স, বিকজ আওয়ামী লীগ আমি ধ্বংস হয়ে যাবে থাকবে না এটা না, ছাত্রলীগ হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগ হয়তো থাকবে, আওয়ামী লীগ অনেকে আছে, এন্ড হয়তো তারা তাদের ভুল বুঝতে পারবে এবং তারা ফেরত আসবে, ইটস ওকে। কিন্তু যে মাদারফাকাররা এই মাঝখানে দালালির ভূমিকা পালন করতেছে, যে মাদারফাকারদের জন্য আওয়ামী লীগ আজকে এই আওয়ামী লীগ হয়েছে, যে মাদারফাকাররা আজকে দেশকে এই অবস্থায় আছে, তাদেরকে যে কোনো অবস্থায় যখন পাচ্ছে তাদের মানে যদি ইসলামী ফতোয়া থাকতো, দে শুড বি কিলড। হ্যাঁ, কারণ কাফের ইজ ফাইন, মুনাফিক ইজ নট ফাইন। I am okay to stay with the kafir, but I am not okay to stay with the munafiq. And আমরা এন্ড গেম এক্সপ্লোর করছি, তাই না? সবসময় এন্ড গেম মিডল লাইফ কখনো শেষ হয় না। এই যে সিচুয়েশন, এন্ড গেম কোন একটা এক্সট্রিমে শেষ হবে। কারণ কি, প্রথমে যদি একটু চিন্তা করে দেখি যে গত 15 বছর অনেক আন্দোলন হয়েছে। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলন, তাই না? তারপরে কোটা আন্দোলন, বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। বুয়েটে অনেক আন্দোলন হয়েছে, আবরার হত্যার পর অনেক আন্দোলন হয়েছে, ছাত্রলীগ চাইনা অনেক আন্দোলন হয়েছে। কিন্তু কখন কিন্তু সরকার বা শেখ হাসিনা এতটুকু ভালনারেবল, এটা কিন্তু আগে কেউ দেখে নাই। এই প্রথম মানুষ দেখে ফেলছে যে এই সরকার এমন ভালনারেবল, এই সরকারের এরকম বাটে ফেলাই দেওয়া যায়। এই সরকারের আগে সবাই একদিন একটু পুলিশ আসতো, গুলি করতো, সবাই ভয় পেয়ে চলে যেত। কিন্তু এই কনফিডেন্সটা কিন্তু এই আন্দোলনের আগে ছিলই না, যে
মানুষ এতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে, এতটা মানুষ শক্ত হতে পারে। সো যদি হাসিনা স্ট্যান্ড করেও, মানুষের কিন্তু এই জিনিসটা মানুষ দেখে ফেলছে, vulnerability দেখে ফেলছে। সো মানুষ এই vulnerability যখন একবার দেখে ফেলছে, মানুষ কন্টিনিউয়াসলি এরকম আন্দোলন চলতেই থাকবে যতদিন না তার পতন হবে। কারণ কি, একবার আমি বুঝে গেছি সে vulnerable, আমি ট্রাই করতে থাকবো যতক্ষণ তাকে পুশ করা যায় তাই নামানোর জন্য। যে কোনো আন্দোলন, যেমন আমরা কি পশ্চিম পাকিস্তানের উপরে একদিনে রাখছিল, একদিনে ফেলাই দিচ্ছি না, আমরা আস্তে আস্তে 52 থেকে যেটা শুরু হয়েছে সেটা 66 হ্যাঁ 69 গণ অভ্যুত্থান হয়েও কিন্তু আমরা কিন্তু পুরো পশ্চিম পাকিস্তানের ভাগাইতে পারি নাই। এটা আস্তে আস্তে হয়। সো একবার যখন বুঝা গেছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকার এতটুকু vulnerable, মানুষজন এটা কন্টিনিউয়াসলি করতে থাকবে যতক্ষণ না সে চলে যাবে। এখন এই এক্সট্রিম একটা উল্টা এক্সট্রিম আছে, যদি মানুষজন ব্যাকফুটে চলে আসে, মানুষজন এটা মানে নেয় যে আচ্ছা শেখ হাসিনা থাকুক, এবং মানুষজন চুপ হয়ে গেছে। শেখ হাসিনা প্রথম কথা এরকম টাইপের আন্দোলন সে দেখে নাই তার শাসনামলে, যে এইভাবে তারে ওই যে যেটা বলা হলো যে তার সন্তানের উইং, মানে তার সন্তানের মতো উইং যারা ছাত্রলীগ, এরকম মায়ের ছাত্রলীগ আগে কখনো খায় নাই, পুলিশ বাহিনী এরকম মায়ের খায় নাই, তার এরকম আর্মি নামাই দেওয়া লাগে নাই। সো সে কিন্তু একটা শখ খাইছে, সে এরকম জিনিস আগে দেখে নাই, সেরকম জিনিস। সো সে ট্রাই করবে যতভাবে সম্ভব এই মানুষদেরকে, সে দাবি মানে নেই, সে যা খুশি কেস দিবে না, কোটা দিবে, সে সব কিছু বায়োলজিক্যালি ইনকেপেবল। হ্যাঁ না, সে সব কিছু ধরে ধরে সে প্রতিশোধ নিবে। সে এরকম, সে প্রতিশোধ পরায়ণ মানুষ, সে প্রতিশোধ সে আজকে হয়তো বলবে সবাইকে ছত্রভঙ্গ করে দিবে, বাট সে নিশ্চয় করবে আগামী 1 বছরের মধ্যে এদের সবার বাসায় যাবে, এদেরকে উঠাই নিয়ে যাবে, এদেরকে মাইরে ফেলবে, গুম করবে, সিস্টেমেটিক ক্লেন্সিং চলবে, সিস্টেমেটিক ক্লেন্সিং সে করবে। সো এখানে দুই এক্সট্রিম, এক এক্সট্রিম তার চলে যাওয়া লাগবে, তার পতন হইতেই হবে, আর আরেক এক্সট্রিম সে যদি বাংলাদেশের 17 কোটির 1 কোটিও মেরা ফেলে, আমার ধারণা তার কিচ্ছু যায় আসবে না, সে মারতে প্রস্তুত। সে এই সবাইকে ধরে ধরে খুঁজে বের করবে এবং সে প্রতিশোধ নিবে। সো এই দুই এক্সট্রিমে শেষ হবে। মাঝখানে যে সমঝোতা হয়ে গেল, আমরা এখন আবার ব্যাক টু যেই ন্যারেটিভটা যে মাদার ফাকাররা শোনাইতেছে যে আর রক্ত চাই না, মাঝখানে ন্যারেটিভ আর সম্ভব না এই পয়েন্টের পরে। এন্ড যে প্রতিশোধ যেটা নেওয়া হবে সে কিন্তু এত ইজি ওয়েতে নেওয়া হবে না। যে কি পরিমাণ টর্চার করা হবে প্রত্যেকের উপর, সেটা নো ওয়ান ক্যান ইমাজিন সিরিয়াসলি। অলরেডি নাহিদ ইসলাম যে আমাকে যে গুম করে ফেলা হয়েছে, ওর সাথে কি কি হইতেছে নোবডি নোস। সে কোনো থানার মধ্যে নেই, কারণ বাবা সব থেকে খোঁজ খবর নিচ্ছে, কোনো থানা থেকে পাওয়া যাচ্ছে না। তবে সে অফকোর্স কোনো গোপন টর্চার সেল আছে, আয়নাঘরের মতো কোথাও তাদের নেওয়া হয়েছে, যে অ্যাকচুয়ালি বল এই আন্দোলনটা কে করাইতেছে। অবশ্যই, কারণ এটা তো রুটটা তো তারাও সারপ্রাইজড। এবং যদি আজকে এই আন্দোলন এরকম থেমে যায়, এই এক তো নাহিদ ইসলাম এখন নিচ্ছে, এরপরে সবাই ঘরে ঘরে যায়, লাখ লাখ মানুষের ঘরে। It's been happening. এটা যে নিবে না, এটা অলরেডি বেরোচ্ছে নিচ্ছে, এবং যদি আন্দোলন থেমে যায় সবাইকে নিবে, সবাইরে খুঁজে খুঁজে নিবে, ঠিক আছে। এখন সে তো এতটুকু পাওয়া প্রতিশোধ যেতেছে, করা। সবাই অনেকই রাস্তায়, যার কারণে তখন সবাই বাসায় চলে যাবে, তো সবাই আরামসে খুঁজে খুঁজে বের করে নেবে। এই আমি একটু ইনক্লুড করি যে আমাদের এই আন্দোলনের সবচেয়ে বড় স্ট্রেংথ কি, যে এমন একটা রিলেশন যেটা প্রবাবলি আউট অফ সাবকন্টিনেন্ট, যেটা বেরোটা খুব বেশি একটা না, বাট ইন হিয়ার ইন সাবকন্টিনেন্ট ইটস হিউজ, জাস্ট লাইক ফ্রেন্ড, হাউ উই ট্রিট আওয়ার ফ্রেন্ড, জাস্ট লাইক ফ্যামিলি। যে আমার ভাই যেরকম আমার ফ্রেন্ড ওইরকম। অনেকের আমাদের বাংলাদেশে অনেক ছেলে আছে যারা তাদের ফ্রেন্ডদের সাথে বেশি ক্লোজ, মোর দেন দেয়ার ফ্যামিলি। তার বাবা মার সাথে রিলেশন ভালো না, ব্রোকেন ফ্যামিলি, বা তার আদার্স যারা রিলেটিভ আছে তাদের সাথে ভালো, বাট ফ্রেন্ডদের সাথে তারা যে একটা বন্ডিং নিয়ে একটা সোশ্যাল একটা লাইফ লিড করে, এটা আনম্যাচেবল উইথ এনি আদার কান্ট্রি। যে এটার ভ্যালুসটা আমাদের এত বেশি, এত হাই লেভেলে। তো যখন তারা দেখে যে তার নিজের সাথের ফ্রেন্ড গুলি খেয়ে মারা গেছে, আমরা যদি আমাদেরকে ওই পজিশনে রাখি, আমরা কি ফিল করি ব্যাপারটাতে? যে হ্যাঁ, আমরা কোনো ভয়ে পালিয়ে যাবো নাকি আমি এই রিভেঞ্জ না নেওয়া পর্যন্ত আমার মাথা ঠান্ডা হবে যে না, আমাকে এটা নিতেই হবে। এবং হ্যাঁ, কারো যদি 40 বা 60 কেউ এটা শুরু করে, এই যে মানুষ অনেক ডিফেন্সিভ হয়ে যায়, কিন্তু টিনেজ, আর্লি 20 এটা কিন্তু ডিফেন্সিভ এজ না। এই এজে কেউ ডিফেন্সিভ হইতে জানে না, রক্ত গরম থাকে যেটা সবাই বলে, বাট এই বেঞ্চফুল যেটা মেন্টালিটি না, এটা এই এজে থাকবেই। তো পিপল যাদেরকে গুলি করা হয়েছে, যারা গুলি খাইছে এবং যাদের সবাই মারা গেছে, তো she has made a permanent enemy for a very long time, very long time. একটা জেনারেশনকে সে পুরোপুরি জেন জি বলতে গেলে, টু বি মোর প্রিসাইজ, জেন জি কোনোদিনও তাদের বাপে আওয়ামী লীগের নেতা হইলেও
জেন জি যারা, I don't think they will be able to be on the support of আওয়ামী লীগ ever. তো সে পার্মানেন্ট ড্যামেজ অলরেডি করে ফেলছে, এখানে আর কোনো ডাউট নেই। সো এনিওয়েজ, তো আমাদের কনক্লুশন আমরা আসতে পারি। হ্যাঁ, আমার কনক্লুশন আসলে আমরা একটা জিনিস আমরা সবাই করতে পারি যে আমাদের বাংলাদেশে এখন নেট নাই, কিন্তু অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সব জায়গায় প্রবাসী বাংলাদেশি আছে, সব জায়গায় এরকম প্রবাসী বাংলাদেশিরা উদ্বিগ্ন এবং তারা অনেক কিছু চিন্তা করতেছে। সো আপনাদের সবার যদি প্রবাসী বাংলাদেশি বা যারা শুনতেছে আমাদেরকে, যত বাংলাদেশি আমাদেরকে শুনতেছে, তাদের প্রতি কোনো মেসেজ বা তাদের প্রতি যদি কোনো অ্যাডভাইস থাকে। I want to very important about the army part. If we can discuss, I think it as short as possible. I think we have already been off time. Where this stands, so what do you think we are heading for? ওকে, আর্মির টপিকটা খুব সংক্ষেপে যদি আমি বলি, বিকজ আমাদের শো শেষ করতে হবে, লং টাইম। Yeah. সংক্ষেপে এগুলো বলতেছি সংক্ষেপে, বিকজ আর্মিতে আমরা ফোকাসটা কম করছি, বিকজ আমাদের এই কনটেক্সট আর্মি পর্যন্ত কিভাবে আসবে সেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর্মি ইজ নট এ বিগ ডিল, বিকজ আজকে কালকে আর্মি ফেরত চলে যাবে। হ্যাঁ, সো আর্মি ইজ আ ভেরি টেম্পোরারি প্রবলেম, ইট ইজ নট ইভেন আ প্রবলেম। I'm saying, from my perspective, I think army to borrow role to step down Sheikh Hasina. I don't think just people the army direct to borrow role to play or else it's quite impossible. I guess I don't know. Just say. Yeah, it's true. আর্মি যদি এখানে রোলটা প্লে করে, it will become very easy. It will become very smooth. কিন্তু আর্মি যদি এখানে রোলটা প্লে না করে, তখন it will be difficult. So এখন আর্মি তিনটা অপশন আছে। অ্যাকচুয়ালি আর্মিতে তিনটা গ্রুপ আছে এখন। মানে আর্মি ইজ ট্রাইং টু টেক আ ডিসিশন, যে ডিসিশন নিতে পারতেছে না। এখনকার যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার, উনি হচ্ছে প্রধানমন্ত্রীর বোনের মেয়ের জামাই। সো রিলেটিভ একটা ব্যাপার আছে এবং ইচ্ছা করে তার দেওয়া হয়েছে, বাট প্রফেশনালি হি ইজ এ ডিসেন্ট অফিসার, ইজ এ জেন্টলম্যান। তো তার রেপুটেশন যে খারাপ এরকম না, সে তার রেপুটেশন যথেষ্ট ভালো। কিন্তু এট দ্য সেম টাইম হি ইজ অলসো দ্য রিলেটিভ অফ শেখ হাসিনা, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। তো এখন সমস্যা যেটা হয়েছে যে হায়ার কমান্ড আর্মির যা চায়, জুনিয়র অফিসাররা সেটা চায় না। জুনিয়র অফিসারদের সাথে ধরেন আপনার সৈনিকদের সম্পর্কটা আরো এই ব্যাপারটা জিনিসটা কাইন্ড অফ এক্সপোনেনশিয়ালি মানে ডিফারেন্ট আর কি। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, যে আর্মি এখন খুব চেষ্টা করতেছে ডিসিশনে পৌঁছাতে পারতেছে না। তাদের মধ্যে এখন তিনটা গ্রুপ। একটা গ্রুপ হচ্ছে যে ইয়েস, হাসিনা কে সাপোর্ট করা। হাসিনা কিন্তু এখন ন্যারেটিভটা কিন্তু চেঞ্জ হয় না, তার ন্যারেটিভ কিন্তু সেম। তার ন্যারেটিভ হচ্ছে যে এখন দেশে এই পরিমাণ ভায়োলেন্ট এরাপশন হওয়ার কোনো কারণ নেই, একমাত্র কারণ হচ্ছে এটা বিদেশের চক্রান্ত। এখানে সিআইএ বা পাকিস্তান বা চায়না বা এখানে ইন্টারন্যাশনাল ইনভলভমেন্ট আছে, এখানে ইন্টারন্যাশনাল কনস্পিরেসির অংশ। সো এখানে আর্মির এটা হচ্ছে কি সোর্ন রেসপন্সিবিলিটি বা ডিউটি টু প্রোটেক্ট দ্য কান্ট্রি এগেইনস্ট দ্য ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। সো ওই হিসাবে আর্মিকে এখন ইন্টারফেয়ার করতে হবে। এটা হচ্ছে কি মানে শেখ হাসিনা ন্যারেটিভ। এবং এটার সাথে অনেক একটা সার্টেন অ্যামাউন্ট অফ অফিসার্স দে এগ্রি উইথ এন্ড দে ওয়ান্ট টু লঞ্চ অ্যাকশনস, যেটা বিজিবি পুলিশের রোলটা তারা প্লে করতে চায়। এট দ্য সেম টাইম আরেকটা গ্রুপ আছে, তারা এটার সাথে এগ্রি করে না। তারা বলে যে উই ডোন্ট ওয়ান্ট টু ইউজ আওয়ারসেলভস এজ আ পলিটিক্যাল টুল। হ্যাঁ, আমরা কখনোই আমাদের ঐতিহ্যগতভাবে বা সেনাবাহিনী বাংলাদেশের সবচেয়ে শেষ ভরসা, সবসময় মানুষের একটা সম্মানের, একটা রেসপেক্টের বা একটা আশার জায়গা। এখন সেনাবাহিনী কখনো বিট্রে করে না, ওই সেন্স থেকে তারাও চায় না যে সাধারণ মানুষের বিরুদ্ধে অস্ত্র ধরতে। এবং আরেকটা টিম, একটা মানে ফ্র্যাকশন আছে অফিসারদের, যে তারা মনে করে যে দুইটা অংশই এখানে কন্ট্রোভার্সিয়াল, বিকজ আওয়ামী লীগ যা করতেছে ডেফিনেটলি ইজ কন্ট্রোভার্সিয়াল, এবং ছাত্ররা যেটা করতেছে এখন যে অবস্থায় আছে, এখন কিন্তু অবস্থাটা নর্মাল না। গাবতলীতে পুলিশ পিটায় বাসের মধ্যে ঝুলায় রাখছে। একটা দেশে পুলিশে মাইরা লাশ ঝুলায় রাখা, এটা ইজ দ্য ভেরি এন্ড। এরপরে বর্বরতা কি হয় আমি জানি না। সো মানুষ এখন এই পরিমাণ ফায়ার্স অবস্থায় আছে। হ্যাঁ, তো এটা ভালো না খারাপ, এটা কেন আসছে সেই বিষয়ে আমরা আগে ব্যাখ্যা করে আসছি। সো কেন তাদের এই পর্যায়ে আসছে, তাদের এই রাগ ক্ষোভটা কেন জাস্টিফাইড, সেটাও আমরা ব্যাখ্যা করে আসছি। সো there is nothing to say more about it, but it is happening. এখন আমাদের ওই এক্সট্রিম বারবারিক মুডে আছে, যেখানে আমরা নিজের হাতে পিটায় মানুষ মারার জন্য মানুষ রেডি। হ্যাঁ, এটা ভালো না খারাপ, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট দিস ইজ দ্য সিচুয়েশন। তো এই সিচুয়েশনটার সাথে অনেক আর্মি অফিসার নিজে থেকে ইনভলভ করতে চায় না। সো দে ওয়ান্ট টু স্টে নিউট্রাল, যে যেই পক্ষই জিতুক বা যাই হোক না কেন, উই ডোন্ট ওয়ান্ট টু অ্যাসোসিয়েট আওয়ারসেলফ যে আমরা এটার জন্য কোন একটা ইয়া করছি। তো
তো এখন এই তিনটা ফ্র্যাকশনে, দুইটা ফ্র্যাকশনই কিন্তু অ্যাকচুয়ালি অ্যাকশনে যেতে চায় না, যেটার জন্য আর্মি কিন্তু কোনো অ্যাকশনে যায় নাই। আর্মি যেটা করছে যে তারা নর্মাল ডিপ্লয় হওয়ার পরে তারা ওয়ার্নিং সাইন দিছে বা তারা টহল দিচ্ছে, কিন্তু তারা কোনো ডিরেক্ট ফায়ার ওপেন করছে বা তাদের গুলিতে কেউ মারা গেছে এখন পর্যন্ত আমরা শুনি নাই। সো আর্মি এখনো নিউট্রাল ভূমিকা পালন করতেছে। তো এখন আজকে আদালত রায় দেওয়ার পর কি ঘটনা ঘটবে এবং তাদের স্ট্যান্স কি যাবে, সেখানে অনেকগুলো দেখার বিষয় আছে। এখানে অনেক জটিল বিষয় আলোচনা করা যেতে পারে যে আর্মির কতটুকু অধিকার আছে, কতটুকু আইন আছে, কতটুকু ক্ষমতা আছে, কতটুকু সে অর্ডার কতটুকু ফলো করতে বাধ্য, এবং যদি ফলো না করে তখন কনসিকুয়েন্স কি হবে, বা যদি ফলো না করার তার পসিবল সিস্টেম কি, মানবাধিকার লঙ্ঘনের এগেইনস্টে যদি কোনো অর্ডার আসে সেই অর্ডারগুলো কিভাবে ট্যাকল করতে হবে। দেয়ার আর লট অফ আদার নুয়ান্সেস, এখানে আমরা হয়তো আরেকটা এপিসোড করতে পারি। সো ফার আমরা যতটুকু বুঝতেছি যে আর্মির অবস্থানটা এখন খুবই নিউট্রাল থাকা অবস্থা। আর্মিকে যেভাবে হাসিনা ব্যবহার করতে চাইছিল সেভাবে ব্যবহার করতে পারে নাই, এবং আর্মির 144 ধারা কে লিটারালি মানুষ 2 পয়সার দাম না দিয়ে যতটুকু সম্ভব তারা নেয়। সো দ্যাট মিনস একটা সরকারের, একটা মানে স্বৈরাচার সরকারের সর্বশেষ অস্ত্র থাকে হচ্ছে কারফিউ অ্যান্ড আর্মি নামানো, সেটা হয়েছে এবং সেটাও কাজ করে নাই। সো দ্য লাস্ট ওয়েপন ইজ লস্ট। এবং আমি একটু জাস্ট অ্যাড করতে চাই যে আর্মি কিন্তু গভর্নমেন্টের যে আশা ছিল সেটা কিন্তু ফুলফিল করেনি। লাইক হাসিনা যেটা চাইছে এবং অভিযোগতা সরাসরি বলছে তো যেটা সে পুলিশ এবং বিজেপিকে দেওয়া করাতে পারছে সেটা আর্মিকে দেওয়া করাতে পারে না। এবং এই ব্যাপারটাই দেখেন যে এটা কিন্তু এটা খুব দরকার ছিল। এটা কিন্তু খুব আর্মির কিন্তু 100 মানুষ, বিজেপি যেমন শত শত মানুষ মারছে আর পুলিশের শত শত মানুষ মারছে, আর্মির কিন্তু শত শত মানুষ দরকার ছিল না। আর্মির দরকার জাস্ট 10টা মানুষ যদি মারতো, কিন্তু আর্মি মানে এই স্ট্যান্ডটা আর্মিকে দেখানো যে হ্যাঁ আর্মি শুট করতেছে, আর্মি ইজ অন দা কি বলে মানে অন দা অ্যাকশন। এটা হইলে কিন্তু মানুষের মোরাল ভেঙে যেত, মানুষ আর আগাইতে পারতো। এখানে আবার দ্বিতীয় জিনিসটা হইতে পারতো, তখন মানুষ কিন্তু এখন এমনিতে অ্যাগ্রেশন বেশি আছে। সেটা তো পরে, কিন্তু প্রথম দিকে সেটা যে পরের বা সেকেন্ড বা থার্ড স্টেপ, বাট ফার্স্ট স্টেপে যেটা আর্মি স্ট্যান্ডের মানুষ দমে দিচ্ছে। শিওর আমি যেটা শুরু করছিলাম যে আর্মি অলরেডি গভর্নমেন্টের কমান্ড রিজেক্ট করছে। ওবায়দুল কাদের যেটা চাইছে ইটস নট হ্যাপেনিং। দ্যাট মিনস দ্যাট আর্মি অলরেডি হ্যাভ দেয়ার ডিফারেন্ট অপিনিয়ন পয়েন্ট হোয়াটএভার ইট ইজ। ইয়েস, তারা এখন ডিসিশনে আসতে পারেনি, বাট আর্মি থেকে অনেস্টলি বলতে গেলে 15 ইয়ার্স আর্মি আফটার বিডিআর বিদ্রোহ যেভাবে আর্মিকে সাজানো হয়েছে, মানুষের যে ভয় করা হয়েছে যে লিমিট আছে পলিটিক্স, লিমিট বা ছাড়া the way they did it, it's never been happened in Bangladesh before. And এত কিছু করার পরও মানুষের ভয় যেটা ছিল যে প্রবাবলি বিজিবি বা পুলিশের মতো আর্মিও সেম কাজটাই করবে। স্ট্যান্ডিং কিন্তু আর্মি অলরেডি ক্লিয়ার করে দিয়েছে, দে আর টেকিং দ্যাট ডিসিশন, দে আর নট ইন অ্যাকশন। হ্যাঁ, গভর্নমেন্ট হেল্প চাইছে, সেই জন্য তারা মাঠে আসছে, বাট তারা কোনো অ্যাক্টিভিটি করতেছে না যতটুকু আমরা বিভিন্ন জায়গা থেকে নিউজ কালেক্ট করতে পারছি। তারা যদি অ্যাক্টিভিটি করতো তাহলে আসলে আর কোনো আর্মির যে ফায়ার পাওয়ার, ঠিক আছে, আমাদের পুলিশের বা এই ফায়ার পাওয়ারটা বড় কথা না, তাদের যে প্রফেশনালিজম, অ্যাক্টিভিজম, দ্য ওয়ে এক প্লাটুন পুলিশ আর এক প্লাটুন আর্মি আর এক্স্যাক্টলি। কারণ এতদিনে যা করছে পুলিশের র্যাব বা বাকি সবাই, আর্মি 1 ঘন্টায় তার থেকে বেশি ইনাফ ম্যাসাকার করতে পারতো। যেহেতু ম্যাসাকার হয় নাই, এইটাই প্রুফ যে আর্মি আসলে মানতেছে না কমান্ড। এখানে একটা কনফিউশন হতে পারে, তার মানে আর্মি কু করতেছে এরকম একটা ব্যাপার। নো, আর্মি কু করতেছে না। অর্ডার না মানা তাদের একদম খুব ভ্যালিড পয়েন্ট আছে। পয়েন্ট হইলো যে ওই আমাদের জেনেভা কনভেনশন অনুযায়ী যে যদি আর্মির নিজস্ব মানে আইন অনুযায়ীও যে যদি কোনো সুপিরিয়র কমান্ড করে, যে কমান্ডটা মানবাধিকারের এগেইনস্টে যায়, সেই কমান্ডটা শুনতে বাধ্য না। ওকে, ফর এক্সাম্পল এখন বড় কোন অফিসার যদি বলে যে না আমি গুলি করবো না, এটা কিন্তু আর্মিতে কু হবে, কিন্তু সে তখন তার সুপিরিয়র কাছ থেকে রিটেন অর্ডার চাইতে পারে, যার থেকে রিটেন অর্ডার দেন। জেনারেল যদি রিটেন অর্ডার দেয় হ্যাঁ গুলি করো, তো জেনারেল ফেসে যাবে সারা জীবনের জন্য, বিকজ এটা তো ডকুমেন্ট থেকে যাবে। তো ইউজুয়ালি এটা অন্যায় অপরাধ কখনোই কোনো অফিসার বা কোনো সুপিরিয়র দিয়া থেকে লিখিত ভাবে আসে, মৌখিক ভাবে আসে। তো তারা এই স্ট্যান্স নিতে পারে যে ঠিক আছে স্যার, আমরা চাই, লিখিত অর্ডার চাই, তাহলে আমরা আগাবো না, এটা বললেই থেমে যাবে। কারণ হচ্ছে আর্মির উপর কিন্তু বুঝতে হবে, আর্মি কিন্তু এখন আর্মির অবস্থানে নাই, আর্মি অ্যাজ ইজ অন ফায়ার। ইউএন মিশন থেকে শুরু করে সবচেয়ে স্যাংশনের একটা প্রচন্ড চাপের মধ্যে আছে। এন্ড যদি আর্মির মধ্যে ইন্টারনাল বিদ্রোহ হয়ে যায়,
দেন ইট উইল বি কমপ্লিট কিওস। আর্মি এই রিস্ক চাইলেও নিতে পারবে না। এখন যদি কোনো কারণে সৈনিকরা বা জুনিয়র অফিসার বিদ্রোহ করা বসে, এখন একটা দেশে একটা অরাজক অবস্থা, আর্মির মধ্যে যদি বিদ্রোহ হয়, দ্য কান্ট্রি উইল বি গন। এটা নেক্সট 5 বছর 10 বছর ঠিক করা যাবে কিনা, আচ্ছা, আমি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছি। সো কেউ জেনারেলকে মানলো না, সো চেইন অফ কমান্ড মানলো না, যে কোনো একটা লেফটেন্যান্ট কর্নেল, ওর আন্ডারে যারা চেইন অফ কমান্ড আছে তারা কি মানতে বাধ্য? এটা ডিপেন্ড করে অফিসারের উপরে। যেমন আমি, আমার অফিস, আমার ইউনিট আমার উপর কতটা লয়াল। হ্যাঁ, যেমন জিয়া যখন বিদ্রোহ করছে, জিয়ার পুরো ইউনিট জিয়ার সাথে বিদ্রোহ করছে, ঠিক আছে? সো ইট ডিপেন্ডস অন দ্য ক্যারিজম্যাটিক। এই জন্য সব অফিসার কিন্তু কু করতে পারে না, সব অফিসারের সেই ক্যাপাবিলিটি, সেই বাই ল বা আর্মি ল, মার্শাল ল, যেটা ওই লতে কি বলে? বাই Suppose one of the lieutenant colonel বলি। is a general somehow. তারপরে কি ওরা কি I'm which loyal, but what the law says, he have to follow or not? ওনার আন্ডারে যারা আছে, Just change form. ডেফিনেটলি দে ক্যান নট গো এগেইনস্ট দ্য আর্মি। এটাই বলতে চাচ্ছি যে ডিপেন্ড করতেছে এটা কিভাবে সে রিভল্ট করতেছে। একটা রিভল্ট করতেছে যে একটা অন্যায় বলা হলো যে গুলি তোমরা মানুষের উপর গুলি করো। ফর এক্সাম্পল 52-তে যখন বলা হয়েছিল যে মানুষের গুলি করতে, আর দে ওপেন ফায়ার, হ্যাঁ, তো তারা শুনছে, যেটা তাদের শোনার মানে কথা না, বা তাদের শোনা উচিত না। সেম ভাবে এটা, যেমন এখন আর্মিটা বলছে গুলি করতে ওয়াদের কাদের, তো আর্মি গুলি করতেছে না, ঠিক আছে? এটা ভায়োলেট করা, এটা হচ্ছে এক জিনিস। আবার একটা হলো যে আমি কু করে আমি রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিলাম, বা আমি কু করে সেনাপ্রধানের কে মেরে ফেললাম, দুই রকম জিনিস। তো একটা যেটা হচ্ছে লাস্ট সেকেন্ড টাইম বললাম যে একদম ডিরেক্টলি ক্ষমতা দখল করা, বা শেখ মুজিবকে যেমন যখন খুন করছে, তো এই ধরনের কু যখন হয়, এটা টোটালি অবশ্যই তার জুনিয়র অফিসার বা তার যে সৈনিক যারা তার আন্ডার কমান্ডে আছে তাদের উপর ডিপেন্ড করে। তারা যদি মনে করে যে আমার অফিসার বলছে অথবা আমি এগ্রি করে যাবো, ইটস আপ টু দেম। হ্যাঁ, কিন্তু এটা কখনোই আইনগত না। কিন্তু যখন জিনিসটা আসবে হচ্ছে গিয়ে কোন একটা অন্যায় অর্ডার এক্সিকিউট করা, তখনের রেবেলিয়ন আর অন্যায় ভাবে একটা রেবেলিয়নের অর্কেস্ট্রেট করা দুই জিনিস। কিন্তু কোনো কেসেই এই জিনিসটা আর্মিতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় না। দুইটা এক্সট্রিম কেস আছে। ফর এক্সাম্পল, এখন মানে এটাকে কিভাবে বলবো, যে যদি কোনো ধরনের কোন একটা পোস্টে কোন একটা অর্ডার কেউ ভায়োলেট করে, অর্ডার ভায়োলেশনের শাস্তি তাকে পাইতেই হবে, তাকে কোর্ট মার্শাল হবে, কোর্ট মার্শাল এসে হয়তো জিনিসটাকে করবে, তার ডিফেন্ড করবে যে এটা মানবাধিকার এগেইনস্টে গেছে বা অন্যায় অর্ডার ছিল যার সঙ্গে আমি এক্সিকিউট করি নাই, এটা পরে আসবে। কিন্তু অর্ডার ভায়োলেশন আর্মিতে এটাকে এক্সট্রিম অফেন্স হিসাবে দেখা হয়, এটা কোনো মাফ নেই। আচ্ছা, so I think we have covered most of the stuff, I guess, and it's been a long, like 1 hour and 30 minutes. If there is any last word, if anyone to add, well, then we can wrap up. এখন হচ্ছে এই জিনিসটা সোজা কথা, আর কোনো কোটা আন্দোলন, কোন ধরনের ভেজিটেবল মিষ্টি কথাবার্তা, এই ধরনের 2 নম্বরই বাটপারি কোনো কথাতে নেই। এক দফা এক দাবি, সেটা হচ্ছে হাসিনা পদত্যাগ করতে হবে, এবং এটার জন্য অভ্যুত্থান লাগবে। মানুষজন পার্টিসিপেট করতেছে কিন্তু মানুষ সবাই নামতেছে না। একটা সহজ হিসাব বলি, যত বেশি মানুষ থাকবে ক্যাজুয়ালি তত কম হবে। 100 জনের একটা মিছিলে যখন আমি গুলি করবো, যতজন মানুষ মরবে, 10 জনের মিছিলে আমি এভাবে গুলি করতে পারবো না, তখন মানুষও মরবে। 100 জনের মিছিলে যে 10 জন মরে, 10 জনের মিছিলে 1 জনও মরবে না। দ্যাটস দ্য ডিফারেন্স। সো মানুষ যত বেশি রাস্তায় নামবে, পুলিশ, আর্মি, র্যাব, যারাই যে দায়িত্বে আছে সেখানে তো তার পিছায় যাবে। হ্যাঁ, they cannot deal with the mass, মানে সংখ্যা is a very strong thing. তো মানুষের উচিত না, আমি একদম প্লেন এন্ড সিম্পল, জাস্ট কাম ডাউন টু দ্য স্ট্রিটস, ইটস ইয়োর কান্ট্রি, টেক ইট ওভার। অলরেডি এই সারা জীবন এরকম ধৈর্য আচরণ করার কারণে, এরকম সবকিছু সহ্য করার কারণে আজকে আওয়ামী লীগ এই পর্যায়ে আসছে। ইজ অন ইয়োর হ্যান্ড, ইউ আর রেসপন্সিবল। এটা আপনার পাপের কারণে হয়েছে, আপনার জন্য হয়েছে। এটা আপনি প্রায়শ্চিত্ত করেন, প্রায়শ্চিত্ত করে রাস্তায় নামেন। What I want to ask, sure, please. It ends here. হাসিনা যাওয়ার পরে কি হবে না হবে এই ধরনের কোয়েশ্চেন করে এই হাসিনা যাওয়ার বিষয়টাকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। হাসিনা আগে যাবে, যাওয়ার পর আমরা না খেয়ে থাকবো, স্বাধীনভাবে না খেয়ে থাকবো।
Do you think যে internet off করার কারণে it's a bad move for the government because যখন internet off করতেছে people have nothing to do because we ব্যাড মুভ, ইন্টারনেট অফ না করলেও অলরেডি পতন হয়ে যাওয়ার একটা চান্স ছিল। হ্যাঁ, অলরেডি পতন হয় নাই এখন পর্যন্ত, মানুষজন বিরক্ত, ক্ষোভে আক্রান্ত, কিন্তু it's a checkmate either way. বিকজ অফ দিস ইন্টারনেট, মানে আমাদের পার্সপেক্টিভ থেকে এটা খুবই জঘন্য গর্হিত অপরাধ, বা সরকারের জন্য ইট ওয়াজ এ ভেরি ক্লেভার মুভ, হ্যাটস অফ। এটার জন্য তারা অনেক অ্যাডভান্টেজ পাইছে, অনেক মারাও খাইছে, অ্যাডভান্টেজ পাইছে। বলে যে আসলে সবকিছু তো এটা একদম মানে হ্যান্ডবুক ধরে ফলো করা যাবে না, তো তাদের এই স্ট্র্যাটেজিটা নিতেই হতো। যদি কোনো কারণে এটা কোনো একটা টাইমে ব্যাকফায়ার করেও, যেমন যেটা আমরা বলতেছিলাম যে হয়তো সাধারণ মানুষ এখন নিউজ না পায়, নাইমে আসবে, তাদের এটা প্লে করতে হইতো। তারা এটা প্লে না করলে তাদের আসবে, হ্যাঁ এটা একটা পসিবিলিটি, হ্যাঁ আর নাও যদি করতো অলরেডি আসতো। তো এটা তাদের প্লে করতেই হইতো। এখন এটা কিভাবে রোল আউট হয় না মানে লং রান এটা দেখার বিষয়, কিন্তু এটা তাদের প্লে করতেই হইতো। লং রানে জিনিসটা ব্যাকফায়ার করার চান্স নাই তা কিন্তু আমরা বলতে পারি, বিকজ ইন্টারনেটে এখন এরকম অবস্থা হয়েছে জাস্ট লাইক অক্সিজেন টু পিপল, যে হ্যাঁ মানুষ এখন এক বেলার খাবার এক বেলা না খেলেও বাট তাদের ইন্টারনেট লাগে। Well, that's I'm a business. I can run my business. It's completely shut down. ব্যাংকিং এন্ড অলমোস্ট এভরিথিং। আর এখানে তো বুঝতে হবে, দেশের ইকোনমি যদি ভালো থাকতো তাহলে এই হ্যাডমটা দেখাইতে পারতো যে এক মাস আমি কিছু করুম না দেখি, ও এক সপ্তাহ চালার মতো অবস্থা নাই, ও 2 মাসের ইম্পোর্ট করার মতো টাকা নাই। হ্যাঁ, তো এখানে ডলার তো আগেই নাই, এখন নাকি টাকাও নাই। এই এক সপ্তাহ আগের রিপোর্ট, ঘটনা ঘটার এক সপ্তাহ আগের রিপোর্ট, That's off. No transactions. Nothing. তার হিসাবে একটা কঠিন গন্ডগোল আছে। $70 বিলিয়ন না কত ইয়াতে মানে বেশি দেখাচ্ছে হিসাব, এনআরডির সাথে ইয়ার হিসাব মিলে না। হ্যাঁ, 62 বিলিয়ন আমরা কত জানি। তো শি ইজ এন কমপ্লিট স্ক্রুড আপ সিচুয়েশন। দেশ একদম ঠান্ডা, কোনো ধরনের আন্দোলন অর থাকলেও তার মানে সরকার চালানোটা অলমোস্ট ইম্পসিবল সিচুয়েশনে ছিল, এবং এটার জন্যই তো সে আন্দোলনটা অর্কেস্ট্রেট করছে যাতে মানুষের মনোযোগটা অন্যদিকে যায়। কিন্তু মানে এটা সে চাইলেও পারবে না সাস্টেন করে রাখতে, সে এক সপ্তাহ এক মাস কারফিউ দিয়ে রাখবে, ইম্পসিবল। হ্যাঁ, কারণ তার ওই হ্যাডমটাই নাই। আর কেমন সে কারফিউ দিয়ে রাখবে ভেতরে দিতে হবে। সাধারণ, হ্যাঁ আমরা চিন্তা করি সবথেকে সাধারণ গরিব মানুষ তো সবচেয়ে, হ্যাঁ, বাংলাদেশে গরিব মানুষের অবস্থা যা করে রাখছে এরা দিন আনে দিন। Human torture. ছাত্রলীগের মাধ্যমে it's unevitable. With the news আসে না। গরিব মানুষরা যে পরিমাণে বাজে অবস্থায় আছে এরা দিন আনে খায়া দিন না খায়। খায়া একটা তরকারি দেখায়, হ্যাঁ, একটা তরকারিও পায় না। পায় না দিন আনে, মানে দিন আনার না বেলার খাওয়া আমার কাছে মনে হয় মাঝে মাঝে যে এক বেলার খাওয়া ভাই আমি এখন আর্ন করবো, নেক্সট বেলা জিনিসপত্রের খাবো। যে দাম, সেই জায়গায় এই পুরা সবকিছু এই গন্ডগোল আছে প্রায় 7 দিনের 7 দিনের বেশি। সাধারণ সে যদি আরো এরকম করে রাখে সাধারণ মানুষ নাইমে আসতে বাধ্য হবে নেসেসিটির জন্য, কিছু মানে কখনো না যে খাবারের জন্য মানুষের নাইমে আসতে হবে, নাইমে সেই পতন ঘটাইতে হবে। So there's Yeah, no that's how it can backfire. Like without internet, দেশ অলরেডি অকেজ হয়ে আছে, কিছুই পসিবল না, একদম স্ট্রং হয়ে আছে। And মানুষ এটার জন্য হয়তো আরো বেশি ফিরিয়াস হয়ে যেতে পারে নেক্সট, যে দেখা যাচ্ছে হ্যাঁ, বাট এটা ওদের দরকার ছিল। ইটস স্টিল এ গুড মুভ বিকজ নাও দে আর ব্রিথিং, যে হুট করে এরকম একটা সিচুয়েশন অ্যারাইজ হবে, গভর্নমেন্ট রেডি ছিল না, অফকোর্স রেডি ছিল না। বাট এখানে একটু একটা মজার হিস্ট্রি লেসন আছে যে ইজিপ্টে যখন আন্দোলন বিপ্লব হয়েছিল, ইজিপ্টের বিপ্লবে ইন্টারনেট বন্ধ করার আগে এই অল্প কিছু মানুষ যে জড়ো হইতেছিল, কিন্তু যখন ইন্টারনেট বন্ধ করছে তখন যে প্রবলেমটা হচ্ছে যে মানুষ খুব চিন্তায় পড়ে গেছে, অ্যাংজাইটির মধ্যে চলে গেছে যে কি হইতেছে না হইতেছে। এইটা এই 1-2 দিন চলছে, এরপরে মানুষ আসলে বাইরে হয়ে আসছে, সব মানুষ বাইরে আসছে। Yeah, that's what I'm trying to say. এটা হইতে পারে আর কি। খুব বাজেভাবে দেখছে। ইজিপ্টের আমরা যদি লেসনটা দেখি যে খুব বাজেভাবে, বাট এই যে যেটা বললাম যে টাইম উইল টেল যে কি হবে, কিন্তু সরকারের পক্ষ থেকে এটা নিতেই হইতো, কারণ সরকার যদি তখন না নিত এটা অন্য দিকে চলে যেত। Yeah, I think we can wrap up, I guess. If anyone has anything to add, I think it's a long discussion. Very important things have came out of this. I think. ইনকিলাব জিন্দাবাদ। And we hope all the best for Bangladesh. ইনশাআল্লাহ। Let's see where it goes, and definitely we want Hasina to be removed from the regime, and a new liberation will be held, I guess, very soon. A new date after 1971, and all the best for Bangladesh, I guess. All the best. Thank you. Yeah, thank you, everyone.